তুমি আমাকে বিয়ে করতে রাজি? তোমার আমি 5 বছরের বড়। আর তুমি কি জানো আমি একটা ডিভোর্সি মেয়ে? আমার একটা ছোট্ট মেয়ে আছে। হ্যাঁ, আমি জানি। আমার সবকিছু জানার পরেও আমাকে বিয়ে কেন করছো? আমার টাকার প্রয়োজন। আপনার আব্বু বলেছে আমি যদি আপনাকে বিয়ে করি তাহলে উনি আমাকে 15 লাখ টাকা দেবে, যেটা দিয়ে আমি আমার আম্মার চিকিৎসা করতে পারবো। 15 লক্ষ টাকার জন্য তুমি আমায় বিয়ে করতে চাচ্ছ? তোমার সামনে সুন্দর একটা ভবিষ্যৎ আছে। আমি তোমাকে 15 লাখ টাকা কর্জ দিচ্ছি, তুমি ওই টাকা দিয়ে তোমার আম্মুর চিকিৎসা করো। আমাকে তোমার বিয়ে করতে হবে না। রাত্রির কথা শুনে রাফি ওর আম্মুর দিকে একবার আর একবার রাত্রির আব্বু আম্মুর দিকে তাকালো। রাত্রির আম্মু কিছু বলতে যাবে, রাত্রি বাধা দিল। রাত্রি রাফির দিকে তাকিয়ে বলল, না, আমি কর্জ নিতে পারবো না। আমি আপনার আম্মু আব্বুকে কথা দিয়েছি, আর আমার আম্মু বলেছে কাউকে কথা দিলে সেই কথা রাখতে হয়, না রাখলে মুনাফিক হয়ে যায়। তুমি একবার ভেবে দেখো, আমি এমনিতেই তোমার সিনিয়র, তার উপরে বিবাহিত, আবার মেয়ে আছে। তুমি এত সুন্দর হ্যান্ডসাম একটা ছেলে হয়ে আমার মতো বুড়িকে বিয়ে করে সবার সামনে হাসির পাত্র হতে চাও? আমি কারো কথায় কান দিই না। সে কি বললো ওইটা দেখে আমার লাভ নাই। আজ আমি না খেয়ে থাকলে কেউ আমায় দেখবে না। নিজের খাবার নিজেকে জোগাড় করতে হয়, তাই কারো কথা শুনে আমার কোনো লাভ নেই। আমার আর আপনার আব্বু আম্মুর সেম অবস্থা। আমি আমার আম্মুর জন্য সব করতে পারি। আমার আম্মুকে কিভাবে ভালো রাখবো সেটা নিয়ে আমার চিন্তা। আর আপনার আব্বু আম্মুর চিন্তা আপনাকে কোথায় বিয়ে দিলে আপনাকে সুখে রাখতে পারবে। আপনার সুখের জন্য 15 লাখ টাকা দিয়ে বিয়ে দিতেও রাজি হয়েছে। আর আমার আম্মুকে বাঁচানোর জন্য আমি আপনাকে বিয়ে করতে চাই। কথা তো অনেক সুন্দর করেই বলতে পারো, কিন্তু এখানে তো তুমি স্বার্থের জন্য আমাকে বিয়ে করছো। স্বার্থ ফুরিয়ে গেলে তো তুমিও আমায় ছেড়ে যাবে। এখানে তো আপনারাও নিজেদের স্বার্থ দেখতেছেন। এখানে আমরা দুজনেই নিজেদের স্বার্থ দেখছি। যেমন আমি টাকার জন্য আপনাকে বিয়ে করতে চাচ্ছি, তেমন আপনার ভালো রাখার জন্য আমার সাথে আপনাকে বিয়ে দিতে চাচ্ছে। নিজের স্বার্থের জন্য কিন্তু আপনার আব্বু আম্মু আমাকে টাকা দিতে রাজি হয়েছে। এখন যদি আমি স্যারকে বলতাম, স্যার আমার এত টাকা লাগবে না, উনি কখনোই আমাকে টাকা দিত না। আমাকে শর্ত দিয়ে আমাকে টাকা দিতে রাজি হয়েছে। হুম, বুঝতে পারলাম তুমি অনেক মেধাবী একটা ছেলে। যাই হোক, তা তুমি একটু ভেবে দেখো কি করবে। আমি চাই না তুমি নিজের মনের বিরুদ্ধে গিয়ে আমাকে বিয়ে করো, কারণ নিজের মনের বিরুদ্ধে বিয়ে করলে কখনোই আমরা সুখী হতে পারবো না। উল্টো সমস্যাই হবে, সংসারে অশান্তি হবে। আমি অনেক ভেবে দেখেছি। আমি এখানে আপনাকে মন থেকে মেনে নিতে বিয়ে করতে এসেছি। তাহলে আমার কিছু বলার নেই। কাজী সাহেব, বিয়ে পড়ানো শুরু করুন। রাত্রির কথা শুনে কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করে দিল। দুজনের বিয়ে পড়িয়ে কাজী সাহেব চলে গেল। রাত্রি রাফির আম্মুর পায়ে ধরে সালাম করতেই যাবে, সাথে সাথে রাফি বলে ওঠে, কেন? পায়ে ধরে সালাম করতে হয় না, তাই করবেন না। একমাত্র আল্লাহ তাআলার জন্য মাথা ঝুঁকাবেন, আর কারো কাছে না। ইসলামে পা ধরে বা অন্য কোনো উপায়ে সালাম দেওয়ার কোনো বিধান নেই। পা ধরে সালাম দেওয়া ইসলামী পদ্ধতি নয়। ইসলাম এই সালাম আমাদের শিক্ষা দেয়নি। এটা স্বামী, শ্বশুর, শাশুড়ি কিংবা বাবা মা কারোর জন্যই জায়েজ নেই। সবাইকে মুখেই সালাম দেওয়ার নিয়ম ইসলাম জায়েজ করেছে। হাদিসে বর্জর মোসাফা মুআনাকার কথা এসেছে, কিন্তু পাশ হয়ে সালামের কথা আসেনি। সুতরাং উম্মত হিসাবে আমাদের উচিত আসসালামু আলাইকুম বলে সালাম দেওয়া। হ্যাঁ মা, আমার পা ধরে তোমার সালাম করতে হবে না। আমি তোমায় মন থেকে দোয়া করি তুমি আমার ছেলের সাথে সুখে থাকো। আমি জানি না মা, আমি কতদিন বেঁচে থাকবো। এমন হতে পারে অপারেশনের পর আমি এই দুনিয়াতে নাও থাকতে পারি। জানি না আল্লাহ কতদিন আমায় হায়াত দিয়েছে। মা, আমার ছেলেটাকে তোমার হাতে তুলে দিলাম। আমার ছেলেটাকে দেখে রেখো। আমার ছেলে বলে বলছি না, আমার ছেলেটা হীরার টুকরা। ওই খুব চুপচাপ প্রকৃতির। ওই কষ্ট পেলে কখনোই কাউকে বলে না, নিজের কষ্ট সবসময় নিজের ভিতরে রাখে, যেটা নিয়ে বেশি ভয় আমার। তুমি কখনোই আমার ছেলের হাত ছেড়ে দিও না। রাফির আম্মুর কথা শুনে রাত্রি রাফির আম্মুর হাত ধরে বলল, আমি কথা দিলাম আপনার ছেলের সুখ দুঃখে পাশে থাকবো। তোমার কথা শুনে কিছুটা হলেও নিশ্চিন্তে থাকতে পারবো। রাফি রাত্রি ওর আম্মুর সামনে যায়। রাত্রি আব্বু আম্মু দুজনকে জড়িয়ে ধরে। রাফি রাত্রির মেয়ের দিকে তাকায়।
রাত্রির ছোট বোনের কাছে গিয়ে রাত্রির মেয়েকে কোলে তুলে নিল। রাত্রির মেয়ের কপালে চুমু দিয়ে বলল, মাশাল্লাহ, আপনার যেটা ভালো লাগে ওইটা বলেন। আচ্ছা, এই পিচ্চিটার নাম কি? ওর নাম তানিশা রহমান মিষ্টি। মাশাল্লাহ, অনেক সুন্দর নাম। তুলি কিছুক্ষণ ভেবে বলল, নাম ধরেই ডাকা যাবে না, দুলা ভাই বলেই ডাকবো নাকি ভাইয়া বলে? তুলির কথা শুনে সবাই হেসে দিল। রাফি তুলির দিকে তাকিয়ে বলল, এত চিন্তা করেন না, একটা কাজ করেন, আমাকে মিষ্টির আব্বু বলে ডাকেন। রাফির কথা শুনে রাত্রি হাসি মুখেই বলল। সবাই অনেকটাই খুশি হলো। তুলি বলল, ওকে মিষ্টির আপু, না এইটা ডাকা ঠিক হবে না, এটা আপু ডাকবে, আমি তার থেকে রাফি ভাইয়া বলেই ডাকবো। আচ্ছা আচ্ছা, অনেক হয়েছে, এবার সবাই খাবার খেতে আসো। রাত্রির আম্মুর কথা শুনে সবাই খাবারের টেবিলের সামনে চলে গেল। রাত্রি রাফিকে একসাথে বসতে দিল। রাফির কোল থেকে কাজের মেয়েটা মিষ্টিকে নিলে মিষ্টি কান্না করতে লাগলো। রাফি কোলে নেয়, সাথে সাথেই মিষ্টির কান্না বন্ধ হয়ে যায়। এটা দেখে সবাই অবাক। তুলি রাফিকে বলে, বাবা, মিষ্টি দেখি নতুন আব্বুকে পেয়ে অনেক খুশি। তুলির কথা শুনে সবাই হেসে দিল। রাফি মিষ্টিকে নিয়ে খেতে লাগলো। রাত্রি বলে উঠল, রাফি, ওকে রাহিমা আফার কাছে দাও, এভাবে ওকে নিয়ে খেতে তোমার সমস্যা হবে তো। রাফি রহিমার কাছে দিলে মিষ্টি আবারও কান্না করতে লাগলো। রাফি কোলে নিতে চাইলে রাত্রি বলে, সমস্যা নেই, ও কান্না করতে করতে থেমে যাবে, তুমি খাবার খাও। কিন্তু পিচি তো কান্না করছে। তুমি খাও, এত ভেবো না। রাফি খাবার তাড়াতাড়ি খেয়ে নেয়। সবাই রাফির দিকে তাকিয়ে বলে, রাফি, আস্তে খাও, গলায় ঠেকে যাবে। ওকে বলে লাভ নাই, ছোট বাচ্চাদের কান্নাও সহ্য হয় না, আরও তাড়াতাড়ি করে খাওয়ার অভ্যাস আছে। রাত্রি রাফির দিকে যত দেখছে ততই অবাক হয়ে যাচ্ছে। রাফি তাড়াতাড়ি খেয়ে হাত ধুয়ে পানি খেয়ে চেয়ার থেকে উঠে বলল, উনি মিষ্টিকে নিয়ে কোথায় গেল? আপুর রুমে। ওনার রুম কোন দিকে? তুলি রাফিকে রুম দেখিয়ে দিল। রাফি তুলির কথা শুনে সিঁড়ি ভেঙে উপরে উঠে বাম দিকে ঘুরে দৌড়ে যেতে লাগলো। মিষ্টির কান্নার শব্দ অনুসরণ করে এই রাত্রির রুমে চলে গেল। রাফি মিষ্টিকে কোলে তুলে নিল। মিষ্টিকে কোলে তুলে হাঁটাহাঁটি করতে লাগলো আর বলল, মিষ্টিটা কান্না করে না, বাবা তো চলে এসেছে, কান্না করো না। রাফি মিষ্টির কান্না থামানোর চেষ্টা করতে লাগলো। রাত্রি এসে দেখে রাফি মিষ্টিকে কোলে নিয়ে হাঁটাহাঁটি করছে আর কান্না থামানোর চেষ্টা করছে। রাত্রি রুমে এসে দরজা লাগিয়ে দেয়। রাফি পেছনে ঘুরে তাকিয়ে দেখে রাত্রি। রাফি রাত্রিকে বলল, দেখেন না, মিষ্টি তো কান্না থামাচ্ছেই না। আমার কাছে দাও, ওর ক্ষুদে লেগেছে তাই কান্না করছে। রাত্রি রাফির হাত থেকে মিষ্টিকে নেয়। রাত্রি মিষ্টিকে শুয়ে দিয়ে দুধ খাওয়ায়। রাফি লজ্জা পেয়ে সোফায় বসে থাকে, নিচের দিকে তাকিয়ে থাকে। রাত্রি আয়নার ভেতর দিয়ে রাফিকে দেখে হাসি ফুটে ওঠে তার ঠোঁটের কোণায়। রাফি রাত্রিকে বলল, তুমি চাইলে পাশে শুয়ে থাকতে পারো, কতক্ষণ ওখানে বসে থাকবে? না, সমস্যা নেই। আচ্ছা, আমি কি মেসির সাথে খেলা করতে পারি? না, মানে আমি অন্যদিকে তাকাবো, প্রমিস। আসলে আমার বাচ্চা পোলাপাইন অনেক পছন্দ, ওদের দেখলে আদর করতে ইচ্ছে করে। আর মিষ্টি মামুনিকে সুইট একটা বাচ্চা, সবসময় কোলে নিতে থাকতে ইচ্ছে করে। তাই? আচ্ছা আসো। রাফি রাত্রির অনুমতি পেয়ে খুশি হয়ে মিষ্টির বাম পাশে বসে। মিষ্টির পায়ে সুড়সুড়ি দিতে লাগলো। মিষ্টি খাওয়া বাদ দিয়ে রাফির দিকে তাকিয়ে খিলখিল করে হাসতে লাগলো। আবারও খাওয়ায় মনোযোগ দিল। রাফি আর মিষ্টি দুষ্টুমি দেখে রাত্রির খুশিতে চোখে পানি চলে এলো। রাফির চোখ রাত্রির দিকে গেল। রাফি বলে উঠে, কি ব্যাপার, আপনি কান্না করছেন কেন? চোখে কিছু পড়েছে নাকি? ওয়েট, আমি দেখি। রাফি রাত্রির চোখ চেক করে বলে, কই, কিছু তো পেলাম না। চোখে কিছু যায়নি। জানো রাফি, আমি না একটা কথা ভাবছি। রাত্রির কথা শুনে রাফি ভ্রু কুচকে তাকিয়ে বলে, কি কথা? তুমিও মানুষ, সেও তো একটা মানুষই ছিল। মিষ্টি তো তার নিজের রক্ত ছিল। তারপরে কোনোদিন মিষ্টির দিকে ঘুরেও তাকায় নাই। মিষ্টির সাথে খেলা তো দূরের কথা, মিষ্টি যদি ওর পাশে শুয়ে কান্না করতো, তারপরে একবারও তাকিয়ে দেখার সময়ও হতো না। অনবরত নিজের গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করতেই ব্যস্ত থাকতো। আর তুমি, মিষ্টির সৎ বাবা,
আজ প্রথম দেখলে, তারপরে তোমার চোখে ওর জন্য কত ভালোবাসা, কত মায়া, কত সুন্দর করে ওর সাথে খেলা করছো, দুষ্টুমি করছো। মিষ্টি কাটা করছে দেখে তুমি অল্প খাবার খেয়ে দৌড়ে ছুটে আসলে, অথচ তার নিজের বাবা দেখেও না দেখার ভান করতো। রাত্রি কথাগুলো বলে চোখের পানি ফেলতে লাগলো। রাফি রাত্রির কথা শুনে অনেক খারাপ লাগলো। মিষ্টির সাথে দুষ্টুমি করতে লাগলো আর বলল, ওর বাবা একজন হতভাগ্য একটা বাবা, যে নিজের ঘরে একটা জান্নাত থাকতেও সেই জান্নাতটার মূল্যায়ন করতে পারেনি, তাই না আম্মু? কথাটা বলে মিষ্টির পেটে নাক ডুবিয়ে দিয়ে হাসাতে লাগলো। রাত্রি রাফির দিকে এক নজরে তাকিয়ে ভাবতে লাগলো। এই ছেলেটার কথা যত শুনছি ততই অবাক হচ্ছি। এমনও মানুষ আছে পর সন্তানকে এভাবে আপন করে নিতে পারে। আমি নিজেও তো কখনোই হয়তো পারতাম না। রাফি রাত্রির দিকে তাকিয়ে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? চিন্তা করবেন না, আমি কখনোই মিষ্টিকে কষ্ট দেব না। আর আপনি আমার সহধর্মিণী, আর মিষ্টি আপনার মেয়ে, তার মানে ওই আমারও মেয়ে। তাই একজন বাবা হিসেবে আমার মেয়েকে কিভাবে আগলে রাখলে ভালো থাকবে, সেটা সম্পূর্ণ আমারও দায়িত্ব। রাফির কথা শুনে যেন রাত্রি নিজের চোখের পানি ধরে রাখতে পারল না। রাত্রি নিজের চোখের পানি মুছতে মুছতে বলল, আমি জানি না তোমার মনের ভিতরে কি আছে। তুমি এসব কথা মন থেকে বলছো নাকি আমাকে পটানোর জন্য বলছো, আমি জানি না। কিন্তু আমি তোমার কথা যত শুনছি তত তোমার প্রতি আমার শ্রদ্ধা বেড়ে যাচ্ছে। আমি যা বলি তাই করি, আর আমার মন থেকেই করি। রাত্রি কিছু বলতে যাবে তখনই দরজায় নক করার শব্দ হয়। রাত্রি চোখ মুছে স্বাভাবিক কণ্ঠে বলে ওঠে, কে? আপু, আমি তুলি। কিছু বলবি? দরজা খুলো। রাফি খাট থেকে নেমে দরজাটা খুলতে চলে যায়। দরজা খুলতেই তুলি ভেতরে ঢুকে। তুলি হাতে দুধের গ্লাস দেখে রাফি ভ্রু কুঁচকে তাকায়। তুলি দুধের গ্লাসটা টেবিলের উপর রেখে বলে, এটা আম্মু পাঠিয়ে দিল, আর মিষ্টিকে আমাকে দিতে বললো। আজকে মিষ্টি আমার সাথেই ঘুমাবে। মিষ্টি তো মাঝরাতে ক্ষুধা লাগে, তাই ওকে সামলাতে পারবি? সমস্যা নেই, আমি চেষ্টা করব। রাত্রি চোখ দেখে বোঝা যাচ্ছে তুলির কাছে মিষ্টিকে দিতে চাচ্ছে না সে। রাফি বিষয়টা বুঝে বলল, মিষ্টি আমাদের সাথেই থাক। দেখ, বাসর করবে নাকি মিষ্টিকে ঘুম পাড়াতে পাড়াতেই সকাল করে ফেলবে? আমি ওকে নিয়ে যাচ্ছি, তোমরা এনজয় করো। আপনি যান, ওকে নিয়ে যেতে হবে না। আচ্ছা নিয়ে যাক, এক রাত তো। আমি চাই না আমার মেয়ের জন্য তোমার এই সুন্দর মুহূর্তটা নষ্ট হোক। তুলি ওকে নিয়ে যা। তুলি মিষ্টিকে কোলে তুলে নিয়ে যেতে নিবে, সাথে সাথে রাফি তুলির কোল থেকে মিষ্টিকে নিয়ে বলল, আপনাকে তো বললাম আমার কোনো সমস্যা নেই, ও এইখানেই থাক। আর মিষ্টি থাকলে আমার সময়টাই আরও ভালো কাটবে। আমার সময় নষ্ট হবে কেন? আপনি যান। তুলি রাফির কথা শুনে আর কিচ্ছু বলল না, চলে গেল সে। রাফি দরজা লাগিয়ে দিয়ে খাটে আসে, মিষ্টিকে শুইয়ে দেয় রাফি। রাফি রাত্রির দিকে তাকিয়ে বলে, তুমি এটা কেন করলে? এখন ওকে ঘুম পাড়াতে অনেক সময় লাগবে, সহজে ঘুমাতে চায় না ও। সমস্যা নেই, ও যতক্ষণ জেগে থাকতে পারে থাকো, আমি অপেক্ষা করতে রাজি আছি। রাফি মিষ্টির পাশে শুয়ে থাকলো। মিষ্টিকে বুকের উপর শুয়ে দেয়, পিঠে আলতো করে হাত বুলিয়ে দিতে লাগলো। মিষ্টি ঘুমানো বাদ দিয়ে রাফির মুখে সেম ভাবে থাপ্পড় দিতে লাগলো। রাফি রাত্রি ফিক করে হেসে দিল। রাফি হাসতে হাসতেই বলল, দুষ্টু মেয়ে আমার, আমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। রাফি কথাটা বলে মিষ্টিকে চুমু দিল। রাত্রি রাফির কাছ থেকে নিয়ে রাফিকে বলল, আমার কাছে দাও, আমি ঘুম পাড়ানোর চেষ্টা করি। রাত্রি কথাটা বলে মিষ্টিকে ঘুম পাড়িয়ে দিতে লাগলো। ঘুম পাড়াতে গিয়ে রাত্রি নিজে ঘুমিয়ে যায়। রাফি রাত্রিকে ঘুমিয়ে যেতে দেখে কিছু না বলে লাইট অফ করে নিজেও শুয়ে পড়ল। রাত 3টায় রাত্রির ঘুম ভাঙে। রাফির কথা মনে পড়তেই সাথে সাথে ফোনের টর্চ চালিয়ে দেখে রাফি ঘুমিয়ে আছে। মিষ্টি রাফির হাত জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। রাত্রি আস্তে আস্তে ক্যামেরাটা জ্বালিয়ে এই সুন্দর মুহূর্তটা ক্যামেরা বন্দি করে রাখলো। রাফির চোখে লাইটের আলো পড়তেই রাফি নড়ে চড়ে ওঠে। রাত্রি সাথে সাথে ফোনের ক্যামেরাটা অফ করে দিল। ঘুমানোর ভান করে শুয়ে পড়ল। রাফি চোখ খুলে ফোন খুঁজতে লাগলো। ফোন খুঁজে টাইম দেখলো। রাফি স্ক্রিনের আলোতে মিষ্টির দিকে তাকিয়ে মুচকে হাসি দেয়। ফোনটা রেখে আবারও শুয়ে থাকলো, একটুও নড়ল না। বেশ কিছুক্ষণ পর রাত্রি বলে উঠল, সরি, চোখ লেগে গিয়েছিল। এখনো সকাল হয় নাই,
তুমি চাইলে এখন তোমার বাসর সম্পন্ন করতে পারো। ও, আপনি ঘুমান নাই? ঘুমিয়েছিলাম, ঘুম ভেঙে গেছে। ও আচ্ছা। রাত্রি ফোনের টর্চটা জ্বালিয়ে আস্তে আস্তে মিষ্টির উপরে মশারিটা টানিয়ে দিয়ে তার উপরে কাপড় দিয়ে ঢেকে দেয়। মিষ্টির মুখের উপরে ছায়া দিল। তারপর আস্তে আস্তে গিয়ে রুমের লাইটটা জ্বালিয়ে দিল। রাফি শোয়া থেকে আধশোয়া হয়ে রাত্রির দিকে তাকিয়ে পড়ল। কি হলো, লাইট দিলেন কেন? মিষ্টিকে তোমার দিকে শুয়ে দাও, তুমি ওখানে থেকে ওঠো। কেন? যা বলছি তাই করো। রাফি আস্তে আস্তে মিষ্টিকে ওর জায়গাটাতে শুয়ে দিল। রাফি রাত্রিকে বলল, রাফি তুমি একটু 1 ঘন্টার জন্য বেলকনিতে যেতে পারবে? রাত্রি রাফিকে বলল। রাত্রির কথা শুনে রাফি ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, কেন? যাও বলছি, পরে দেখতে পারবে, আর আমি যখন আসতে বলবো তখন আসবে। রাফি উপায় না পেয়ে ব্যালকনিতে চলে গেল। রাত্রি ব্যালকনির দরজা হালকা করে চাপিয়ে দিল। রাত্রি 1 ঘন্টা পর নতুন বউ সেজে খাটের উপরে ঘুমটা দিয়ে বসে বলল, রাফি এখন আসো। রাফি আকাশের দিকে তাকিয়েছিল। রাত্রির কণ্ঠ পেয়ে ব্যালকনির দরজা খুলে ভেতরে ঢুকলো। খাটের দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, এত অবাক হচ্ছ কেন? আমার ঘুমটাটা খুলে দেখবে না? রাত্রির কথা শুনে রাফি আস্তে আস্তে রাত্রির পাশে বসলো। মুখের উপর থেকে ঘুমটাটা সরিয়ে কপালে চুমু দিয়ে বলল, মাশাআল্লাহ, আপনাকে অনেক সুন্দর লাগছে, কিন্তু আপনার দেনমোহর তো আমি পরিশোধ করি নাই, তাই আপনাকে স্পর্শ না করা উচিত। তোমার কাছে এখন কত টাকা আছে? বেশি না, 6000-এর মতো আছে। আচ্ছা, তুমি আমাকে আপাতত 6000 টাকা দাও, পরে আস্তে আস্তে পরিশোধ করে দিও। ওকে। রাফি খুশি হয়ে পকেট থেকে ওয়ালেট বের করে 6000 টাকা রাত্রির হাতে দিল। রাত্রি টাকাটা নিয়ে বলল, এখন আমাকে স্পর্শ করতে পারো। রাফি রাত্রির 2 হাত ধরে হাতে চুমু খেলো। রাত্রির দিকে তাকিয়ে দেখতে লাগলো। রাত্রি লজ্জা পেয়ে বলল, বুড়ি মানুষের দিকে এভাবে তাকিয়ে কি দেখো? রাত্রির কথা শুনে রাফির রাগ হলো। রাফি শান্ত কণ্ঠে বলল, বাজে কথা বলবেন না। ওমা, তুমি আমার বয়সও জানো? আপনার জন্ম নিবন্ধন কাগজে দেখেছি। তোমার এত দিকে খেয়াল, বাহ। যাই হোক, আমাকে আমার ব্যক্তিগত চাঁদটা দেখতে দেন তো। দেখো, তোমার ব্যক্তিগত চাঁদ আমি বাধা দেওয়ার কি? দেখতে দেন। তা কতক্ষণ এভাবে তাকিয়ে দেখবে? আপনাকে দেখতে দেখতে সারা রাত পার করে দিতে চাই। তাই আদর করবে না নাকি, শুধু দেখেই যাবে? রাত্রি কথাটা বলে লজ্জা পেয়ে গেল। রাফি দুষ্ট মার্কা হাসি দিয়ে বলল, আপনি যদি অনুমতি দেন তাহলে আদর করতে পারি। তুমি না কিছুক্ষণ আগে বললে আমি তোমার ব্যক্তিগত চাঁদ, তাহলে আমার অনুমতি চাচ্ছ কেন? কথাটা বলে লজ্জায় লাল হয়ে যেতে লাগলো রাত্রি। রাফি রাত্রির লজ্জা মাখা মুখ দেখে উত্তেজিত হয়ে গেল। আস্তে আস্তে রাত্রিকে শুয়ে দিয়ে রাত্রি চোখ বন্ধ করে ফেলে। রাফি ঠোঁটের স্পর্শে কেঁপে কেঁপে উঠছে রাত্রি। রাত্রির পেটের উপর থেকে মুখ তুলে রাত্রির মুখের দিকে এগিয়ে যায়। রাত্রির ঠোঁট জোড়া থরথর করে কাঁপতে লাগলো। রাফি আলতো করে 2 ঠোঁট নিজের দখলে করে নিল। আস্তে আস্তে রাত্রির 2 হাত খাটের সাথে চেপে ধরে আদর করতে লাগলো। আদর করতে করতেই সুখের সাগরে ভেসে যেতে লাগলো। রাত্রি রাফি দুজনেই ক্লান্ত হয়ে গেল। রাত্রি রাফির বুকে শুয়ে আছে। রাফির বুকের পশমগুলো নিয়ে খেলতে লাগলো। মাঝে মাঝে দুষ্টুমি করে টান দিতে রাফি আহ বলে উঠলে রাত্রি বলে, হলো আমার বড্ড বুঝি ব্যথা পেয়েছে? রাত্রির কথা শুনে রাফি বুকের উপর থেকে সরিয়ে নিচে ফেলে। গালে আলতো করে কামড় দিয়ে দুষ্টুমি হাসি দিয়ে বলে, হলে হলে আমার বউটা বুঝি ব্যথা পেয়েছে। রাফির কাণ্ড দেখে রাত্রি ফিক করে হেসে দিল। রাফিকে আলতো করে কয়েকটা কিল ঘুষি দিয়ে বলল, ফাজিল, ঘুমাও। ঘুমাবো না, আপনাকে শান্তিতে জ্বালাতে দেন। দুষ্টু বড্ড বলে কি, যাও ঘুমাও, সকালে উঠে নামাজ পড়তে হবে তো। আচ্ছা থাকেন, ঘুমাই, সকালে উঠতে না পারলে নামাজটা পড়তে পারবো না। রাফি রাত্রির উপর থেকে উঠে ফ্রেশ হয়ে উঠতে যাবে। রাত্রি টান দিয়ে বুকের উপর শুয়ে দিয়ে বলল, এই যে মিষ্টি বাবু, শুনছো? ওই পাশে না ঘুমিয়ে আমার বুকে শুয়ে থাকুক না। বাবু ওইদিকে শুয়ে পড়ি, বাবু পড়ে যেতে পারে। পড়বে না, তুমি আমার পাশে শুয়ে থাকো।
রাফি মিষ্টিকে রাত্রির দিকে আর একটু টেনে নিয়ে এসেছে। রাত্রিকে পেছন থেকে জড়িয়ে ধরে ঘুমালো। রাত্রি রাফির দিকে ঘুরে কপালে চুমু দিলে। রাফি রাত্রির ঠোঁটের চুমু দিলেই রাত্রি হা করে তাকায়। রাফি মিটিমিটি করে হেসে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। সকালে আজানের ধ্বনিতে ঘুম ভাঙে রাফি। রাফি বুকের উপরে ভারী কিছু অনুভব করলো। চোখ খুলে দেখে রাত্রি জড়িয়ে ধরে শুয়ে আছে তাকে। রাফি মিষ্টি করে হাসি দিয়ে রাত্রির মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে দিয়ে কপালে একটা চুমু দিল। রাত্রির চোখ খুলে সাথে সাথে ঠোঁটে চুমু দেয়। রাফি ফিক করে হেসে দিয়ে বলল, কি ব্যাপার, আমার বউটা কি জেগে আছে নাকি? হুম। রাফি খাট থেকে উঠে রাত্রিকে কোলে তুলে নিয়ে বল, তাহলে চলে দুজন একসাথে গোসল করে নামাজ পড়ে নেই। আমাকে ছাড়ো, আমার লজ্জা করছে। হলি হলে আমার বউটা, লজ্জা পেলে তো আপনাকে অনেক সুন্দর লাগে। তা রাফি হেসে দিল। হেসে রাত্রিকে নিয়ে ওয়াশরুমে চলে গেল। দুজনে গোসল করে একসাথে দুষ্টুমি করতে লাগলো। রাত্রি দৌড়ে তোয়ালে নিয়ে রুমে চলে আসে। রাফি ধরতে বের হবে তার আগে রাত্রি দরজা লাগিয়ে দিয়ে হাসতে হাসতে বলল, দুষ্টু ছিলে, আমি আগে পোশাক পরিবর্তন করব, তারপরে দরজা খুলবো। বউ, ও বউ, দরজা খোলেন না, আর দুষ্টুমি করব না। সত্যি করবে না তো? না, করব না, শুধু আদর করব। রাত্রি রাফির কথা শুনে ফিক করে হেসে দিয়ে বলল, ফাজিল একটা, যাও দরজা খুলবো না। কথাটা বলেই রাত্রি শরীর মুছে আলমারি থেকে শাড়ি বের করে পরতে লাগলো। রাফি দরজার কাছ থেকে সরে গিয়ে গোসল করে নিল। রাত্রি শাড়ি পরে আস্তে আস্তে ওয়াশরুমে দরজা খুলে দেয়। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাতে লাগলো। রাফি গোসল করে তোয়ালে পরে দরজা ধাক্কা দিতে দরজা খুলে গেল। রাফি দরজা খুলে বের হয়ে দেখে রাত্রি চুল শুকাচ্ছে। রাফি আস্তে আস্তে রাত্রিকে পেছন থেকে জড়িয়ে ধরে। রাত্রি কেঁপে ওঠে। রাফি আস্তে করে টান দিয়ে নিজের সামনে নিয়ে আসে রাত্রিকে। গলায় চুমু দিলে রাত্রি কেঁপে ওঠে। আস্তে আস্তে ঠোঁটের দিকে যায়। তখনই রাত্রি ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে, এই দুষ্টু, কেবল গোসল করেছি, নামাজ পড়তে হবে, এখন এসব না। ওকে, কিন্তু নামাজের পরে কিন্তু। ওকে ওকে। রাত্রি কথাটা বলে ওয়াশরুমে গিয়ে উজু করতে চলে যায়। রাফি শার্ট প্যান্ট পরে নেয়। রাত্রি ওয়াশরুম থেকে বের হয়ে গেলে রাফি উজু করতে যায়। রাত্রি জায়নামাজ বিছিয়ে রেখেছে। রাফি রাত্রির সামনে জায়নামাজে গিয়ে দাঁড়ালো, আর রাত্রি পেছনে দাঁড়িয়ে দুজন একসাথে নামাজ পড়ে নিল। নামাজ পড়া শেষে রাত্রির কোলে মাথা দিতেই যাবে, তখনই খেয়াল করে মিষ্টি হাত পা ছুঁড়ে রাফি উঠতে যাবে। তখনই রাত্রি বলল, কি হলো, নাশ হয়ে উঠে যাচ্ছ কেন? আমাদের রাজকুমারী জেগে গেছে, একাই খেলা শুরু করেছে। রাত্রি পেছনে ঘুরে দেখে সত্যি মিষ্টি জেগে গেছে। দুজনে উঠে মিষ্টির কাছে গেল। রাফি মিষ্টির সাথে খেলতে লাগলো। রাত্রি বলল, আজকে অবাক করা বিষয়, তুমি আসাতে মিষ্টির অনেক পরিবর্তন দেখছি। গতকাল রাতে একটুও জ্বালাতন করলো না, আবার নামাজ পড়েছি, একাই খেলেছে, একটুও কান্না করলো না। মিষ্টি বুঝে গেছে ওর আব্বু ওর কাছে সব সময় থাকবে, তাই কান্না করার কোনো দরকার নাই, তাই না মিষ্টি মামনি? কথাটা বলে রাফি মিষ্টিকে কোলে তুলে নিল। মিষ্টি রাফির কথার সাথে সাথে কথা বলার চেষ্টা করতে লাগলো। রাত্রি এটা দেখে বলল, বাবা, তোমার মেয়ে তোমার সাথে কথা বলার চেষ্টা করছে? মেয়ে আমার বড় হয়ে যাচ্ছে, তার মেয়ে আমাকে আব্বু হিসেবে মেনে নিয়েছে, তাই না মিষ্টি? তুমি আমাকে আব্বু হিসেবে মেনে নিয়েছো তো, তাই না? রাফির কথা অনুযায়ী মিষ্টি হাসতে লাগলো। রাত্রি রাফি আর মিষ্টি দুষ্টমিগুলো দেখতে লাগলো। রাত্রি রাফিকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরলো আর চোখের পানি ছেড়ে দিল। রাফি বলল, কি হয়েছে, কান্না করছেন কেন? আমি কখনোই ভাবতে পারি নাই আমি তোমার মতো কাউকে আমার জীবন সঙ্গী হিসেবে পাবো। আমি সত্যিই নিজেকে ভাগ্যবতী মনে করছি এখন। যে প্রথম স্বামীর ভালোবাসা না পেলে কি হবে, দ্বিতীয় স্বামীর ভালোবাসা এত পাচ্ছি, আমার সকল কষ্ট যেন দূর হয়ে যাচ্ছে। আচ্ছা রাফি, তুমি সারা জীবন এমনভাবে থাকবে তো? ভবিষ্যতে পাল্টে যাবে না তো? রাফি পেছনে ঘুরে রাত্রির চোখের পানিগুলো এক হাত দিয়ে মুছে দিতে দিতে বলল, আমি আপনাকে কথা দিতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করব আপনাকে সবসময় এভাবে ভালোবাসার। আমি কথা দিতে পারছি না বলে যে আমি আপনাকে ছেড়ে চলে যাব এইটা ভেবেন না। আমি মানুষ, আমার মন কখন কেমন পরিবর্তন হয়ে যাবে
আমি নিজেও জানি না, কিন্তু আমি সবসময় চেষ্টা করব আপনার আপনার ভালো রাখার, কষ্ট না দেওয়ার। এমন কথা বলো না, আমাকে ধোকা দিও না। তুমি যদি আমায় ধোকা দাও, তাহলে বিশ্বাস, ভালোবাসা, এই দুটোই শব্দ আমার জীবন থেকে সারা জীবনের মতো চলে যাবে। আমি হয়তো দেহে বেঁচে থাকবো, কিন্তু ভিতরে একেবারে মরে যাব। চুপ করেন, এমন কিছুই হবে না। আপনি আমার স্ত্রী, আপনি আসেন, আপনি থাকবেন সারা জীবন। যাই হোক, এসব বাদ দেন, আমি বাবুকে নিয়ে বাইরে হাঁটতে গেলাম। ওয়েট করো, ওকে খাওয়াই নেই, তারপর নিয়ে যাও। রাত্রে মিষ্টিকে নিয়ে খাওয়াতে লাগলো আর রাফি বসে দেখতে লাগলো। রাফির এক আঙ্গুল মিষ্টি ধরে থাকে। রাফি মিষ্টির হাতে চুমু দিল, তারপর রাত্রির কপালে চুমু দিয়ে বলল, আচ্ছা বউ, আপনি এত সুন্দর, আমার মিষ্টি কত কিউট একটা বাচ্চা। তারপর আপনার এক স্বামী পরনারীর প্রেমে কিভাবে পড়লো? আসলে আমার সাথে ওর পারিবারিকভাবেই বিয়ে হয়েছে। ও আমাকে নাকি বিয়ে করতে চায় নাই, ওর আব্বু আম্মুর কথা মতো আমাকে বিয়ে করে। 1 বছর ভালোই আমার সাথে সংসার করছে, কিন্তু আস্তে আস্তে ওর ব্যবহার পশুদের মতো হতে লাগলো। দিন রাত মদ খেত, রাতের বেলা হইলেই আমার উপরে শারীরিক নির্যাতন করত। আমি কিছু বলে আমার গায়ে হাত তুলতো, গালাগালি করত। আমি তারপর কখনোই কাউকে বলি নাই। আরও 1 বছর সংসার করার পর খোঁজ খবর নিয়ে জানতে পারি ওর গার্লফ্রেন্ড আছে। ওই ওকে অনেক ভালোবাসে। ওর গার্লফ্রেন্ড যা বলে ও তাই করে। ওর গার্লফ্রেন্ড রাগ সব আমার উপরেই খাটাতো। আমি একদিন প্রতিবাদ করলে আমার অনেক মেরেছিল। 3 দিন হসপিটালে ছিলাম। আব্বু আম্মু রেগে ডিভোর্স লেটার পাঠাতে বলেছিল, কিন্তু আমি রাজি হই না। আমি ভেবেছিলাম পোলাপাইন হইলে হয়তো একটু হইলেও ভালো হতে পারে। মিষ্টি হওয়ার পর আরও বেড়ে গেল। মেয়েকেও দেখতে পারতো না। যখন আর সহ্য করতে পারতো না, তখন উপায় না পেয়ে ওকে ডিভোর্স দিতে বাধ্য হই। রাত্রির কথা শুনে রাফি বলল, এইসব ছেলেদের উপরে আমার এই জন্য রাগ হয়। বাবা মাকে যদি রাজি করাতে পারবি না, তাহলে প্রেম করতে যাস কেন? আর অন্য একটা মেয়েকে বিয়ে করে পরে ওই মেয়েটাকে জ্বালানোর কি দরকার? হুদাই মেয়েটার জীবন নষ্ট করস। এইসব ছেলেদের ইচ্ছা করে মেরে একদম কবরে পাঠিয়ে দেই। এমনিতেও হারাম রিলেশন করে আবার বিয়ের পরে প্রেমিকার সাথে পরকীয়া শুরু করে দেয়। জানো, ওকে আমি অনেকটাই ভালোবাসতাম। আমি চেয়েছিলাম সংসারটা টিকিয়ে রাখতে, কিন্তু যখন মেয়ের উপরে অত্যাচার করতে লাগলো, তখন আর সহ্য হলো না। বাচ্চা একটা মেয়ের সাথে খারাপ ব্যবহার করছে। জানো, একবার কি হয়েছিল, আমি মিষ্টিকে রেখে রান্না করতে গেছি। ওকে বলেছিলাম মিষ্টিকে দেখে রাখতে। মিষ্টি কান্না করছিল আর বিরক্ত হয়ে মিষ্টির মুখের উপরে বালিশ রেখে দিয়েছিল। আমি রুমে মাথা ব্যথার মেডিসিন খেতে না আসলে হয়তো আমার মেয়েটা মারাই যেত। রাত্রির কথা শুনে রাফির রাগে শরীর কাঁপতে লাগলো। রেগেই বলল, ও কি মানুষ নাকি জানোয়ার? নিজের সন্তানের সাথে কি কেউ এমন ব্যবহার করতে পারে? আমার বিশ্বাসই হচ্ছে না। ছি 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 ছি। আমি জানি না। আচ্ছা থাকেন, আমি ওকে নিয়ে গেলাম। ওয়েট করো, ওর পোশাকটা পরিবর্তন করে দিই। কি ব্যাপার, তুই এখানে? মিষ্টি কোথায়? ও ঘুমোচ্ছে? না, উনি তার বাবার সাথে হাঁটতে গেছে। আমি শুনলাম মিষ্টি নাকি রাতে তোদের কাছে ছিল। রাফি রাগ করে নাই? তুই গতকাল রাতে মিষ্টিকে তুলির সাথে রাখতে পারতি। বাহিরের একটা ছেলে, রাগ করাই স্বাভাবিক। আম্মু, তুমি যা ভাবছো তেমন কিছুই হয়নি। রাফি নিজেই মিষ্টিকে রেখে দিয়েছে। আমি বলেছিলাম, কিন্তু রাফি শোনে নাই। আম্মু জানো, রাফি না অনেক ভালো। জানি একদিনে কখনো কাউকে চেনা যায় না, কিন্তু আমার মন বলে ওই যাই বলে যাই করছে ওর মন থেকেই করছে। মিষ্টিও রাফিও অনেক পছন্দ করে। রাফি যা বলে মিষ্টিও মুখে জবাব দেওয়ার চেষ্টা করে। জানো, ও সারা রাত কত জ্বালাতন করে। গতকাল একদম করে নাই। সকালে উঠে একাই হাত পা ছোড়াছুড়ি করছিল। ওদের দুজনাকে দেখলে মনে হয় সত্যিকারই রাফি ওর আব্বু আর রাফিরও মেয়ে। রাত্রির কথা শুনে ওর আম্মু রাত্রির পাশে বসে বলে, আমরা তাহলে রাফিকে তোর জন্য চয়েস করে ভুল করি নাই। একে বলে আদর্শ মায়ের আদর্শ ছেলে। রাফি আমাদের অফিসে জব করে। আমি সবসময় ওকে খেয়াল করতাম। ও অফিসে সবার আগে আসবে, সব কাজ নিজের মনে করে কাজ করে। এখন পর্যন্ত ওর নামে
কোনো রিপোর্ট আসে নাই। তোর আব্বু ওকে অনেক খুব পছন্দ করেছিল। কখনো বলে নাই রাফির সম্পর্কে খোঁজ খবর নিয়ে জানতে পারে। রাফি এই দুনিয়াতে ওর আম্মু ছাড়া কেউ নেই। বস্তিতে সবাই ওদের অনেক প্রশংসা করে। রাত্রির আম্মু আর কিছু বলতে যাবে, তখনই রাফির আম্মু এসে হাজির হয়। রাত্রি উঠে রাফির আম্মুকে সালাম দিল। আসসালামু আলাইকুম আন্টি, আপনার শরীর এখন কেমন? রাতে ভালো ঘুম হয়েছে কি? কোনো অসুবিধা হয়নি তো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, অনেক ভালো ঘুম হয়েছে আর শরীরটা মোটামুটি ভালো আছে। আর তুমি আমাকে আম্মু বলতে পারো না? আন্টি কি? হ্যাঁ, ও হ্যাঁ, দাদুমণি রাফি কোথায়? ওরা বাইরে হাঁটাহাঁটি করতে গেছে। আর সরি আম্মু। আচ্ছা আপনি বসেন, আমি চা করে নিয়ে আসছি। আম্মু তুমিও কি খাবে? তাহলে তোমার জন্য নিয়ে আসবো। আচ্ছা নিয়ে আয়। রাফির আম্মুকে বসিয়ে দিয়ে রাত্রি চা বানাতে চলে যায়। রাফির আম্মু আর রাত্রির আম্মু দুজনে বসে গল্প করতে লাগলো। রাফি সদর দরজায় নক করতেই রাফি চা দুজনকে দিয়ে দরজা খুলতে চলে যায়। দরজা খুলে রাফি আর মিষ্টি দাঁড়িয়ে আছে। রাফি একদম ঘেমে গেছে। রাত্রিকে দেখে মিষ্টি কোলে ওঠে। রাত্রি শাড়ির আঁচল দিয়ে রাফির মুখের ঘাম মুছতে দিতে দিতে বলে, বাপ বেটি হাঁটাহাঁটি হয়ে গেছে? হয়ে গেছে। আম্মু কি উঠেছে? সবাই উঠে গেছে। তুমি বসো, আমি চা বানিয়ে দিই। কথাটা বলেই তিনজন বসার ঘরে চলে গেল। গিয়ে দেখে তুলি রাত্রির চা নিয়ে খাচ্ছে। রাত্রিকে দেখে মিটি মিটি হাসতে লাগলো। রাত্রি রাগী লোক নিয়ে তাকালো, পরে আবার হেসে দিল। রাফি সবার সামনে গিয়ে সালাম দিল। সালামের উত্তর পেয়ে রাফি ওর আম্মুর কাছে বসে বলে, আম্মু আপনাকে নিয়ে হসপিটালে যাব, আপনি কষ্ট করে একটু রেডি হয়ে নিন। আচ্ছা, দাদুমণিকে আমার কাছে দাও তো। রাত্রি মিষ্টিকে রাফির আম্মুর কোলে দিয়ে রান্নাঘরে যেতে নিবে, তখনই রাফি বলে, আপনি কি চা নিয়ে আসে যাচ্ছেন নাকি? ওয়েট, আমি একটু চা বানানো দেখব। রাফি কথাটা বলে রাত্রির পেছন পেছন রান্নাঘরে গেল। রাত্রি রাফিকে চা বানাতে দেখতে যাবে, তখনই রাফি পেছন থেকে জড়িয়ে ধরে বলে, চা বানাতে হবে না, এক কাপ হইলে দুজন একসাথে খাবো। এই ফাজা, ছাড়ো, কেউ এসে যাবে তো। কেউ আসবে না। রাফি রাত্রিকে নিজের দিকে ঘুরিয়ে নেয় আর চা কাপে ঢেলে রাত্রিকে খেতে দিল। রাত্রি চুমুক দিতে ঠিক সেই জায়গায় ঠোঁট লাগিয়ে চুমুক দিয়ে বলে, আহ কি মজা। রাফির কথা শুনে রাত্রি ফিক করে হেসে দেয় আর বলে, সরো ফাজিল, চিলি ছাড়া চা মজা হয় কিভাবে? রাফি রাত্রি ঠোঁটে চুমু দিয়ে বলল, এই তো চিনি নিয়ে নিলাম। রাত্রি রাফির পাগলামো দেখে হাসতে লাগলো। রাফি মুগ্ধ নয়নে তাকিয়ে দেখতে লাগলো। রাত্রি হাসতে হাসতে এই সামনের দিকে ঘুরে চায়ের কাপে চিনি দিয়ে গোলাতে লাগলো। তুলি চায়ের কাপ রাখতে এসে ওদের এসব দেখে জোরে হেসে ওঠে। সাথে সাথে রাত্রি রাফি হাসির শব্দ শুনে পেছনে ঘুরে তুলিকে দেখে বলে, আপনি এখানে কি করছেন? আমি তো চায়ের কাপগুলোই রাখতে এসেছি। আমি সত্যিই ভাবতে পারি নাই এমন দৃশ্য দেখবো। আগে জানলে আসতামই না। কথাটা বলে হাসতে হাসতে বের হয়ে গেল। রাফি রাত্রিকে আবারও ধরতে যাবে। রাত্রি হালকা ধরে ধাক্কা দিয়ে বলে, যাও তো রুমে। তুলি না হয়ে যদি আম্মু আসতো তাহলে কি হতো? যাও এখন যাও। আরে বাবা, এভাবে দাঁড়িয়ে দিচ্ছেন কেন? চাটা তো খেতে দেন। রাত্রি রাফির হাতে চাটা দিয়ে চলে গেল। মিটিমিটি হেসে রাফি অসহায়ের মতো রাত্রি চলে যাওয়ার দিকে তাকিয়ে চা খেতে লাগলো। চা খেয়ে কাপ ধুয়ে রান্নাঘর থেকে বের হলো। তুলি রাফিকে দেখে হাসতে লাগলো। রাফি লজ্জা পেয়ে গেল। রাফির আম্মু জিজ্ঞেস করলো, কি হয়েছে তুলি? তুমি দেখছি অনেকক্ষণ ধরে হাসছো, আমাদের বলো, আমরাও একটু হাসি। রাফির আম্মুর কথা শুনে রাফি লজ্জা পেয়ে গেল। তুলির দিকে রাগী লোক নিয়ে তাকাতেই তুলি হাসতে হাসতে বলে, আন্টি ওইটা আপনাদের শোনা যাবে না। তুলি, তোর না ভার্সিটিতে ক্লাস আছে? রেডি হওয়া বাদ দিয়ে এখানে বসে থেকে হিহি করছিস কেন? আপু আজকে শুক্রবার। ও যা পড়তে বস গা। আমাকে যেতে হবে না, তুমি আর ভাইয়া রুমে যাও। তোমাদের রুমে যাওয়া দরকার। কথাটা বলেই তুলি হাসতে লাগলো। রাফির আম্মু রাত্রির আম্মু বুঝতে বাকি রইল না আসল কাহিনী। রাত্রির আম্মুর আগে লোক নিয়ে তাকালে তুলি হাসি থামিয়ে চলে গেল। রাত্রি সোফায় বসলে রাফি সিঁড়ি ভেঙে উপরে চলে গেল। 10টার দিকে রাফি রেডি হয়ে নিচে নামে। খাবার খেয়ে ওর আম্মুকে নিয়ে বের হলো। রাত্রি যেতে চাইলে রাফি নিল না। রাফি বাইরে গিয়ে একটা রিক্সা নিল। দুজনে উঠে হসপিটালের দিকে যেতে লাগলো। বেশ কিছু দূর যেতেই হঠাৎই রাফির আম্মু বলে ওঠে,
রাফি, তুমি আমার জন্য এমন একটা সিদ্ধান্ত কিভাবে নিলে? আম্মু, আপনি তো আমাকে বলেছেন সব সময় ভালো কাজ করতে, আর ডিভোর্সি মেয়েকে বিয়ে করা তো খারাপ কিছু না। আর উনি অনেক ভালো, ওনার আব্বু আম্মু অনেক ভালো, সেখানে আমার কোনো সমস্যা নেই। আপনি একটা জিনিস বুঝতে পারছেন না, উনি যদি খারাপ হতো তাহলে আমাকে কখনোই বিয়ের সময় বলতো না টাকা কর্জ দেবে, তাকে বিয়ে করতে হবে না। উনি আমাকে বারবার ভেবে দেখতে বলেছে। আম্মু, আমি ওনার সাথে যতটা মিশে বুঝলাম, উনি শুধু একটু ভালোবাসা চায়, আর ভালোবাসা দিতে তো আর টাকা পয়সা লাগে না, একটু ভালো ব্যবহার, একটু ভালোবাসা পেতে চায়। হ্যাঁ, আমারও রাত্রিকে অনেক ভালো লেগেছে, কথা বলার ধরন ভঙ্গি অনেক ভালো। কিন্তু তুমি আমার একমাত্র সন্তান, আমি চাচ্ছিলাম না আমার জন্য তুমি এভাবে বিক্রি হয়ে যাও। আম্মু, আমি বিক্রি হয়েছি, এইটা আমি মানছি, চিন্তা করবেন না। আপনি সুস্থ হয়ে যান, আর আমি আবার পড়াশোনা শুরু করব, সাথে জবও করব। ইনশাল্লাহ একদিন আমি ঠিক ওনার 15 লক্ষ টাকা ফিরিয়ে দেব। রাফি আর রাফির আম্মু দুজনেই গল্প করতে করতে হসপিটালে চলে গেল। হসপিটালে গিয়ে চেক আপ করে ডাক্তার সাথে কথা বলে হসপিটাল থেকে বের হলো। রাত্রে অনেকবার কল দেওয়াতে রাফি কল ব্যাক করে। কল রিসিভ করতে রাফি বলে, ওয়ালাইকুম আসসালাম, তোমরা এখন কোথায়? আমরা কেবল হসপিটাল থেকে বের হলাম। মিষ্টি আম্মু কি করে? দুধ খাচ্ছে। ও আচ্ছা, থাকেন, বাসায় গিয়ে কথা হবে। রাফি কথাটা বলেই যে ফোনটা রাখতে যাবে, সাথে সাথে রাফির আম্মু রাফিকে ধাক্কা মেরে ফেলে দেয়। রাফি সোজা ল্যাম্পপোস্টের সাথে ধাক্কা খেয়ে হাতে ব্যথা পেয়ে পড়ে যায়। রাফি একটা শব্দ শুনে সামনের দিকে তাকাতেই দেখে একটা ট্রাক রিক্সাকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ফেলেছে। রাফির আম্মু রিক্সার সাথে ঝুলে পড়ে আছে। রিক্সাওয়ালা সামনে চাকার নিচে পড়ে আছে। রাফি চিৎকার দিয়ে উঠল। আম্মু, কথাটা বলে রাফি উঠে দৌড়ে ওর আম্মুর কাছে যায়। সবাই রাফিদের ঘিরে ধরে। রাফি ওর রিক্সা সরিয়ে ওর মাকে ধরে, কোলে শুইয়ে দিয়ে ডাকতে লাগে। রাফির আম্মু কথাটা বলে রাফির কোলে ঢলে পড়ে, মুখের কাছ থেকে হাতটা পড়ে গেল। রাফি চিৎকার করে উঠল। একজন চেক করে বলল রাফির আম্মু আর বেঁচে নেই। রাফি যেন পাগলের মতো করতে লাগলো। আম্মু, এই আম্মু, আম্মু চোখ খুলেন। আম্মু, এই আম্মু, আমার অনেক ভয় করছে। আম্মু চোখ খুলেন না। রাফির ডাকাডাকিতে রাফির আম্মু জোরে একটা নিঃশ্বাস নিয়ে চোখ খোলে। রাফির গালে হাত দিয়ে বলল, আব্বু, তুমি ঠিক আছো? রাফির কথা শুনে সবার চোখে পানি আর ধরে রাখতে পারলো না। আর এদিকে রাত্রির ফেসবুকিং করছিল। হঠাৎ একটা লাইভ দেখে চোখ থমকে গেল। রাত্রির হাত থেকে ফোনটা পড়ে গেল। রাত্রি এক মুহূর্তে অপেক্ষা না করে মিষ্টিকে রেখেই দৌড়ে নিচে নেমে গেল। সবাই অবাক হয়ে জিজ্ঞেস করলো, আম্মু গো, ও আম্মু, আমাকে ছেড়ে চলে যেতে পারেন না। আম্মু গো, ও আম্মু, আমি আপনাকে ছেড়ে কিভাবে থাকবো? আপনি যে আমার শেষ ভরসা ছিলেন, সেই আপনি আমাকে একা করে চলে গেলেন। আম্মু গো, আম্মু, ও আম্মু, এইভাবে চলে যায় না আম্মু। রাত্রি এইটুকু বলেই দৌড়ে বের হয়ে গেল। রাত্রি ওর গাড়ির চাবির জন্য আবারও দৌড়ে ভেতরে আসে। ওর আম্মুর রুম থেকে গাড়ির চাবি নিয়ে দৌড়ে চলে গেল। গাড়ি নিয়ে সোজা অ্যাক্সিডেন্টের জায়গাতে পৌঁছে দেখে কেউ নেই। কিছু মানুষ শুধু আফসোস করছে। রাত্রি নেমে ওনাদের জিজ্ঞেস করলো, রাত্রি, কোথায় যাচ্ছিস? এভাবে দৌড়চ্ছিস কেন? আম্মু, রাত্রিকে দেখো। আম্মু, রাফি ভাই, এখানে যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই মানুষগুলো গেল কোথায়? লোকটাই বলে দিল পুলিশ এসেছে, নিয়ে গেছে। রাত্রি আর দেরি না করে থানার উদ্দেশ্যে বের হয়। থানায় গিয়ে দেখে রাফি ওর আম্মুর পাশে বসে পাগলের মতো কান্না করছে। রাত্রি গেলে রাফি রাত্রিকে জড়িয়ে ধরে কান্না করে বলে। রাফির কান্না শুনে আর রাফির পাগলামো দেখে ওখানে থাকা পুলিশদেরও চোখে পানি আসে। রাত্রি নিজেকে ধরে রাখতে পারলো না। রাফিকে বুকে জড়িয়ে বলল, আপনি এসেছেন, আম্মুকে বলেন না চোখ খুলতে। আম্মু কেন চোখ খুলছে না? আম্মুকে বুঝতে পারছে না আমি তাকে এই অবস্থায় দেখতে পাচ্ছি না? আম্মুকে বলেন না আমার সাথে কথা বলতে, আমার যে বড্ড কষ্ট হচ্ছে। রাফি, শান্ত হও। আন্টি আর কোনোদিনও তোমার সাথে কথা বলবে না। আন্টি যে আর বেঁচে নেই। রাফি, ভেবে ভেঙে পড়ো না। না, আপনি মিথ্যা বলছেন, আমার আম্মু বেঁচে আছে। এ আম্মু, ওঠেন না, সবাইকে প্রমাণ করে দেন না আপনি বেঁচে আছেন। রাফি পাগলামো করতে করতে জ্ঞান হারিয়ে ফেলে। রাত্রির আম্মু আব্বুকে কল দিলে থানায় আসতে বলে। সবাই চলে আসলে পুলিশের সাথে কথা বলে। রাফির আম্মুকে আর রাফিকে নিয়ে চলে আসে। রাফির জ্ঞান ফিরলে আম্মু বলে আবারও চিৎকার করে ওঠে।
রাফিকে রাত্রি শক্ত করে ধরে বল, রাফি ভাবে ভেঙে পড়ো না। রাফি সবাই তোমার জন্য অপেক্ষা করছে। শেষবারের মতো তোমার আম্মুকে দেখে নাও। যাও রাফি। রাফি দৌড়ে ওর মায়ের খাটিয়ার কাছে গিয়ে লাস্টবারের মতো মুখটা দেখে কান্না করতে লাগলো। রাত্রির আব্বু রাফিকে ধরে নিয়ে গেল। রাফিকে পাঞ্জাবি পরিয়ে উঁচু করে নিয়ে গেল। জানাজা পরিয়ে রাফির আম্মুকে কবর দিতে চলে গেল। রাত্রিদের নিজস্ব কবরস্থানে রাফি ওর আম্মুকে কবর দিয়ে দেয়। সবাই চলে গেলেও রাফি কবরের পাশে বসে থেকে কান্না করতে করতে বলল, আম্মু গো, আম্মু, ও আম্মু, আমি নিজেকে সামলাতে পারছি না। আমি জানি এভাবে কান্না করা আমার ঠিক হচ্ছে না, কিন্তু আম্মু, আমি আমার মনকে কিভাবে বোঝাবো বলেন? আপনি যে আমার প্রাণ ছিলেন, প্রাণটাই যে চলে গেল, কিভাবে নিজেকে সামলাবো আম্মু বলেন, কিভাবে? রাফি কথাগুলো বলেই কান্না করতে লাগলো। রাত্রির আব্বু রাফিকে ধরে তুলে নিয়ে যেতে লাগে। রাফি দৌড়ে আবারও কবরের পাশে গিয়ে কান্না করতে করতে বলে। রাফির কথাগুলো শুনে রাত্রির আব্বুর চোখেও পানি। রাফিকে বুঝিয়ে বাসায় নিয়ে আসেন তিনি। 5 দিন পর রাত্রি রাফির কাছে বসে বলে, আঙ্কেল, আমি আম্মুকে ছেড়ে কিভাবে একা চলে যাব? আমি যে আম্মুর মুখ না দেখে এক মুহূর্ত থাকতে পারি না। আমার মুখে বাবা ডাক না শুনেছে আমার ঘুমটাই ভাঙতে চায় না। আঙ্কেল, আমার আম্মু তো আমায় ছেড়ে চলে গেল। আম্মু কেন আমাকে তখন ধাক্কা দিল? আর যদি আম্মুর সাথে একসাথে চলে যেতে পারতাম তাহলেই ভালো হতো। রাফি, এভাবে না খেয়ে কতদিন থাকবে? তুমি কি ভাবছো তোমাকে এভাবে ভেঙে পড়তে দেখে তোমার আম্মু অনেক ভালো থাকবে? আপনার যদি প্রিয় মানুষ মারা যেত তাহলে বুঝতে পারতেন। আপনার তো হারায়নি, হারিয়ে যেত আমার। তাই আমার ব্যথা আপনি বুঝতে পারবেন না, আমার ব্যথা অনুভব করতে পারবেন না। রাফি কথাটা বলে ব্যালকনির দিকে চলে গেল। রাত্রি আর কিচ্ছু বলল না। রাত্রির মনটা খারাপ হয়ে গেল। রাত্রি মিষ্টিকে কোলে নিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করলো। হঠাৎ করে রাফির ফোনে কল আসে। রাফিকে রাত্রি ডাক দেয়। রাফি, তোমার ফোন বাজে। রাফি ব্যালকনি থেকে এসে ফোনটা হাতে নিয়ে দেখে থানা থেকে কল দিয়েছে। রাফি কলটা রিসিভ করলে পুলিশ রাফিকে যা বলল, রাফি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। পুলিশ রাফিকে বলল, আপনাদের গাড়িতে ইচ্ছে করে ধাক্কা দেওয়া হয়েছিল। আমি ড্রাইভারকে ধরেছি। ওনার মারার পর সব সত্যি বলে দিয়েছে। রাফি কথাটা শুনে, ওনাকে কে মারতে বলেছে? পুলিশ বলল, শফিক তালুকদার। কথাটা শুনে অবাক হয়ে গেল। রাফি বলল, শফিক তালুকদার? শফিক তালুকদার? আচ্ছা, ওনাকে ছেড়ে দেন, বাকিটা আমি দেখছি। পুলিশ রাফির কথা শুনে অবাক হয়ে গেল। আপনি কি বলছেন? উনি আপনার আম্মুকে মেরে ফেলেছে আর আপনি তাকে ছেড়ে দিতে বলছেন? রাফি এক হাত মুঠো করে বলে, ওনার কি দোষ? আসল কালপিট যে, তাকে ধরতে পারবেন? পারবেন না। তাকে ধরার জন্য অনেক প্রমাণ লাগবে। খোদাই ওই লোকটিকে ধরে লাভ নেই। ওকে একদিন জেলে রাখতে পারবেন না। একবার বাইরে নিয়ে যাবেন তো ওনার মৃত্যু নিশ্চিত। রাফির কথা শুনে অবাক হয়ে গেল পুলিশ। বলল, লোকটা অলরেডি মারা গেছে, বিষ খেয়েছিল মনে হয়। আচ্ছা, আমি রাখছি, পরে আপনার সাহায্য লাগলে জানাবো। রাফি কথাটা বলে ফোনটা রেখে দেয়। হাতের কাছে থাকা গ্লাসটা সজোরে আছাড় মারে আর চিৎকার করে ওঠে। রাত্রি ভয় পেয়ে গেল। রাফি হাঁটু গেড়ে বসে পড়ল, কান্নায় ভেঙে পড়ল আর বলতে লাগলো, আমি আপনাকে শান্তিতে থাকতে দেব না। আমি আপনাকে চিলে চিলে মেরে ফেলবো। আমার থেকে আমার আম্মুকে কেড়ে নিয়েছেন, আমি আপনার থেকে সব কিছু কেড়ে নেব। কথাগুলো বলে কান্না করতে লাগলো। রাত্রি রাফির কাঁধে হাত দিয়ে বলে, রাফি, কে কল করেছিল? আর কি হয়েছে? বিড়বিড় করে কি বলছো? আমার আম্মুকে ওরা বাঁচতে দিল না। আমার আম্মুকে মিথ্যা অপবাদ দিয়ে গ্রাম থেকে বের করে দিয়েছিল। আমাকে নিয়ে এতদূর চলে এসেছে, তারপরে ওই লোকটা আমার আম্মুকে মেরে ফেললো। কার কথা বলছো? আমার জন্মদাতা পিতার কথা বলছি। রাফির কথা শুনে রাত্রি যেন থমকে গেল। রাত্রি রাফিকে বলে, কি বলছো? তোমার আব্বু কোথা থেকে আসলো? রাফি বসা থেকে উঠে চোখ মুছতে মুছতে বলল, না, আমি আর কাঁদবো না। আমি আমার আম্মুর মৃত্যুর প্রতিশোধ নিতেই হবে। আমার থেকে আমার মানসিক শান্তি কেড়ে নিয়েছে না, আমি ওদের প্রতিটা ঘুমহীন ঘুম করে ছাড়বো। রাফির কথাটা বলে আলমারি থেকে ব্যাগ বের করে
জামা কাপড় গোছাতে লাগলো ব্যাগে। রাত্রি রাফিকে বলল, কি বলছো? ওখানে কেন যাবে? রাঙাপুর গ্রামে। রাফি রাত্রির কোল থেকে মিষ্টিকে কোলে তুলে নিল, আদর করতে লাগলো। তারপর রাত্রির কোলে দিল। রাত্রির কপালে চুমু দিয়ে বলল, বউ, আমি আমার জন্মস্থানে যাচ্ছি। আমি জানি না আমি বেঁচে আসতে পারবো কিনা। যদি বেঁচে আসি তাহলে আপনার সাথে সুখে একটা সংসার করব। আর যদি বেঁচে না দেখি আমায় আপনি ক্ষমা করে দিন। শুধু একটা কথা মনে রেখেন, আমি আপনাকে ভালোবাসি। আর আমি যদি 1 বছরের ভিতরে না ফিরি তাহলে আপনি অন্য কাউকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিন। রাফির কথা শুনে রাত্রি রাফিকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, রাফি, আমাকে ছেড়ে চলে যেও না। আমি তোমার বিপদের মুখে ছেড়ে দিতে পারবো না। রাফি, যেও না। আমাকে যেতে হবে। ওদের পাপের শাস্তি ওদের পাওয়ার সময় হয়ে গেছে। রাফি, আমি তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না। আমাকে বলবে প্লিজ, কি এমন হয়েছে যে তুমি প্রতিশোধ নিতে চাচ্ছ? রাফি রাত্রির কোনো কথার উত্তর না দিয়ে কপালে চুমু দিয়ে ব্যাগটা নিয়ে বের হয়ে গেল। 18 বছর পর। আব্বু, আব্বু, ওঠো না, চাচু সহ সবাই তোমাকে ডাকছে। বাবা, আর একটু ঘুমাও, অনেক ক্লান্ত লাগছে। ওদের বলো আমি যেতে পারবো না। আব্বু, ভাইয়া আর হবু শ্বশুর বাড়ি থেকে মানুষ আসবে, তাড়াতাড়ি ওঠো। এইভাবে শুয়ে থাকলে মানুষ কি বলবে? আসুক, তখন উঠবো, তুমি যাও তো। রাফি কথাটা বলে ঘুরে ঘুমিয়ে পড়ল। রায়হান ব্যর্থ হয়ে চলে গেল। নিচে গেলে রায়হানের আম্মু বলে উঠে, কি ব্যাপার, তোমার আব্বু উঠলো না? না আব্বু, যখন মানুষজন আসবে তখনই নাকি উঠবে। আচ্ছা বাদ দাও, জার্নি করেছে তো তাই হয়তো অনেক ক্লান্ত লাগছে। রায়হান আর কিচ্ছু বলে না, দৌড়ে ওর চাচাতো ভাইয়ের কাছে চলে গেল। 10টার দিকে রায়হানের চাচাতো ভাইয়ের হবু শ্বশুর বাড়ি থেকে মানুষজন চলে আসে। রায়হান আবারও রাফিকে ডাকতে যায়। গিয়ে দেখে রাফি একটা পাঞ্জাবি পরেছে, সাথে চোখে চশমা। রায়হানের দিকে তাকিয়ে বলল, কিছু বলবে? ভাইয়ার হবু শ্বশুর বাড়ি থেকে সবাই চলে এসেছে। আচ্ছা চলো। রাফি রায়হানের হাত ধরে সিঁড়ি ভেঙে নিচে নামতে লাগলো। রাফি বসার ঘরে গিয়ে সালাম দিল। সালামের উত্তর নিতে মানুষগুলো রাফির দিকে তাকায়। রাফি চমকে গেল। রাফিকে দেখিয়ে রাফির চাচাতো ভাই রাকিব বলল, আঙ্কেল, এইটা আমার বড় চাচুর ছেলে রাফি। এইটা রনির নানা শ্বশুর, নানি শাশুড়ি, খালা খালু। রায়হান রাফিককে পেছন থেকে বলল, আব্বু চলো বসবে। এটা কি আপনার ছেলে? তুলির কথা শুনে রাফি ভাবনা জগৎ থেকে বের হলো। রায়হানের দিকে একবার তাকালো, তুলির দিকে একবার তাকালো। হ্যাঁ, আমি আব্বুর ছেলে। খালামুনি আয়ন ভাই আসে নাই? না, তোমার আয়ন ভাইয়া তোমার ভাবিকে ছাড়া থাকতেই পারে না তো। আচ্ছা। রায়হান কথাটা বলে দৌড়ে চলে গেল। তুলি রাফিকে বলল, দাঁড়িয়ে আছেন কেন, বসেন। রাফি রাকিবের পাশে গিয়ে বসলো, মাথাটা নিচু করে রাখলো। সবাই কিছুটা অবাক হয়ে যায়। রাকিব রাফিককে বলে, কি ব্যাপার, তুই এভাবে নিচের দিকে তাকিয়ে আছিস কেন? আচ্ছা, কার সাথে রনির বিয়ে ঠিক করেছো ভাইয়া? কেন, আপনি জানেন না কার সাথে বিয়ে ঠিক করছে? দুঃখিত বেআইন, আসলে আমার ভাই তো দেশের বাইরে ছিল, তাই ওকে কিছু বলা হয় নাই। অনেক ব্যস্ত থাকে কাজ নিয়ে। গতকাল রাতে দেশে এসেছে। ও আচ্ছা, তো বিয়ান তো জানেন না কার সাথে বিয়ে ঠিক হয়েছে। আমি কি বলবো কার সাথে বিয়ে ঠিক হয়েছে? জি বলেন। আমার একমাত্র ভাগ্নি তানিশা রহমান মিষ্টির সাথেই বিয়ে ঠিক করতে এসেছি। তুলির মুখ থেকে কথাটা শুনে রাফি উঠে বসা থেকে বলল, না, এইটা বিয়ে হবে না। সবাই অবাক হয়ে গেল। রাকিব রাফিকে হাত টান দিয়ে বসিয়ে দিয়ে বলল, রাফি, কি বলছিস? না মানে, মিষ্টি মামুনির কি আমার ভাতিজাকে পছন্দ? দেখেন, মিষ্টি রাজি না হইলে এ বিয়ে কোনোভাবেই হবে না। কেন, আমাদের মেয়ে রাজি হোক বা না হোক ওতে আপনার কি? আমরা যাই বলবো তাতে ওই রাজি হতে বাধ্য। কখনোই ও বাধ্য না। ও যার সাথে সারা জীবন সংসার করবে, আমার মনে হয় আগে ওদের একে অপরকে চেনা উচিত। তারপর যদি ভালো লাগে তাহলে বিয়ে করবে। মা, এটা কি আপনি বলছেন? হ্যাঁ, আমি বলছি। সমস্যা নেই, মিষ্টি রনিকেই ভালোবাসে আর রনিও মিষ্টিকে ভালোবাসে। তাই সব জেনেই শুনে আমরা বিয়ের সিদ্ধান্তই নিয়েছি। আর আমি মনে করি মিষ্টিকে নিয়ে ভাবার জন্য আমরা আছি, অন্য কাউকে ভাবতেই হবে না। আচ্ছা, মিষ্টির কোনো ছবি আছে?
না মানে আমারও তো দেখা দরকার আমার ভাতিজার বউ কেমন দেখতে হয়েছে। দুঃখিত, আমার মনে হয় বিয়ের পরে দেখা আপনার জন্যই ভালো। রাফি কিছু বলতে যাবে, সাথে সাথে রাফির ফোনটা বেজে ওঠে। রাফি অনুমতি নিয়ে কিছুটা দূরে গিয়ে কলটা রিসিভ করলো। কথা বলা শেষ করে সবার সামনে গিয়ে বলল, ভাইয়া, ওনাদের আপ্যায়নের কোনো কমতি যেন না থাকে। আর বিয়ের ডেট কবে দাও আমাকে বলো, আমি সময় মতো চলে আসব। আমাকে আবার লন্ডন যেতে হবে। কি বলছি, এই তো গতকাল আসলি আবার? হ্যাঁ, আচ্ছা আমি আসি। আসসালামু আলাইকুম। রাফি কথাটা বলে রুমে চলে গেল। লাগেজটা গুছিয়ে রেডি হয়ে নিল। ম্যানেজারকে দিয়ে ফ্লাইটের টিকিট কেটে নেয়। তারপর লাগেজ নিয়ে সিঁড়ি ভেঙে নিচে আসে। রায়হানের আম্মু বলে ওঠে, তুমি আবার চলে যাচ্ছ? জি, রাহানের খেয়াল রেখেন। রাফি কথাটা বলে সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। 2 মাস পর রনির মিষ্টির বিয়ে হয়ে যায়। রাফি কাজের চাপে আসতে পারেনি। 3 মাস পর রাফি দেশে ব্যাক করে। এয়ারপোর্ট থেকে বের হয়ে গাড়িতে উঠে বাসায় চলে আসে। বাসার ভেতরে নেমে যায়। লাগেজ নিয়ে সদর দরজায় নক করে। কাজের মেয়ে খুলে দেয়। রাফি হাত থেকে লাগেজটা নিয়ে যেতে লাগে। আর একটা রাফি নিজে নিয়ে গেল। বাসার ঘরে যেতে রায়হান আব্বু বলে ডাক দিয়ে দৌড়ে আসে আর রাফিকে জড়িয়ে ধরে। রাফি রায়হানকে কোলে তুলে নিয়ে আদর করে বলল, আবার চকলেট দাও। সবার জন্য সব কিছু নিয়ে এসেছি, তোমার চকলেটও আছে। রায়হানকে কোল থেকে নামিয়ে দিয়ে লাগেজ নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। বুকের ভেতর ধুকপুক করতে লাগলো। আর কয়েক পা সামনে যেতে রাফি থমকে গেল। রাফি অবাক দৃষ্টিতে রাত্রির দিকে তাকিয়ে দেখতে লাগলো। রাত্রি রাফির দিকে এগিয়ে আসতে যাবে, সাথে সাথে রায়হানের আম্মু এসেছে, বলল, রাফি তুমি চলে এসেছো, আসো বেহানের সাথে পরিচয় করিয়ে দেই। রাফির হাত ধরে কাছে নিয়ে যায়। রাত্রির চোখের পানি টলমলো করতে লাগলো। নিজেকে সামলে নিয়ে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন না? দেখে বোঝা যাচ্ছে আপনি অনেক ভালো আছেন বউ বাচ্চা নিয়ে। বেয়ান তো চমৎকার মানুষ। রনি, মিষ্টি মামুনি কোথায়? আর বলো না বৌমা, রান্নাঘরে গেছে। কেন? আমাদের সবার জন্য চা বানাতে গেছে। কি? ওইটুকু মেয়েকে দিয়ে চা বানাতে কে বলেছে? এখনই মিষ্টি মামাকে রান্নাঘর থেকে আসতে বলো। রাফির কথা শুনে সবাই আঁতকে উঠল। রায়হানের আম্মু দৌড়ে গিয়ে মিষ্টিকে রান্নাঘর থেকে নিয়ে আসে। রাফির সামনে দাঁড় করালো। মিষ্টি ভয়ে কাঁপতে লাগলো। রাফি মিষ্টিকে দেখে ওর চোখের পানি যেন ধরে রাখতে পারলো না। মিষ্টিকে সোজা শক্ত করে জড়িয়ে ধরলো। এটা দেখে সবাই অবাক হয়ে গেল। রাফি মিষ্টি সারা মুখে চুমু দিতে লাগলো। মিষ্টি রেগে ধাক্কা দিয়ে রাফিকে সরিয়ে দিয়ে বলল, দেখেন, আপনি আমার চাচা শ্বশুর, তাই লিমিটের ভেতরে থাকেন। আমি আপনার ভাতিজার স্ত্রী। আমার সাথে একদম বাজে আচরণ করতে আসবেন না। আমি কিন্তু অন্য মেয়েদের মতো না। অন্যায় দেখলে প্রতিবাদ না করে চলে যাব। মিষ্টির কথা শুনে রনি রেগে গেল। রনি মিষ্টির গায়ে হাত তুলতে যাবে, সাথে সাথে রাফি রনির হাত ধরে রাগী লুক নিয়ে বলে, একদম মিষ্টির গায়ে হাত তুলবে না, তাহলে খুব খারাপ হয়ে যাবে। মিষ্টি, আম্মু তুমি বলতে থাকো, তোমার কথা শুনতে অনেক ভালো লাগছে। উনি আমার স্বামী, আমার গায়ে হাত তুলতে পারে। আপনি ওনাকে শাসন করার কি? মিষ্টির কথা শুনে রাফির অনেক হাসি পেল। রাফি হাসতে হাসতে বলল, মাশাল্লাহ, আমি নিশ্চিত তুলি আপু এইসব শিক্ষা দিয়েছে। তুলি আপু ছাড়া এমন কঠোর কেউ নাই ওই ফ্যামিলিতে। ভাগ্যিস তোমার আম্মুর মতো হও নাই। খুব ভালো, আম্মুটা সবসময় এইভাবে অন্যায়ের প্রতিবাদ করবে। রনি, তোমার চাচ্চু কি পাগল নাকি? আমি এত অপমান করলাম, উল্টে উনি হাসতেছে। আর এসব কি বলি? স্টপ মিষ্টি, তোমার লিমিটের ভেতরে থাকো। ভুলে যেও না তুমি এই বাড়ির নতুন বউ। এভাবে কথা বলার শিক্ষা আমি তোমায় দেইনি। আর উনি তোমার বাবার বয়সে, উনি তোমায় ভালো মনে জড়িয়ে ধরেছে। এখানে ভুলের কিছু তো আমি দেখছি না। উফ, আমার মেয়েকে বকা দিবেন না তো। রাফির কথা শুনে সবাই অবাক হয়ে তাকায়। রাফি কথা ঘুরিয়ে বলল, আরে সবাই এভাবে তাকিয়ে আছো কেন? মিষ্টি তো আমার মেয়ের মতো। আচ্ছা শোনো, এই লাগেজটায় তোমার এখানে তোমার বিয়ের গিফট আছে। আর হ্যাঁ, সবাই একটা কথা বলি, কান খুলে শুনে নাও। মিষ্টি এই বাড়িতে যা বলবে
তাই শুনবে, সবাই ওকে ওর মতো থাকতে দেবে, কেউ কখনোই ওর মনের বিরুদ্ধে কাজ করাবে না। আচ্ছা সবাই শুনবে, তুমি যাও ফ্রেশ হয়ে নাও। রাফি কাজের বুয়ার হাত থেকে লাগেজটা নিয়ে চকলেট, খেলনার জিনিসপত্র বের করে রায়হানের হাতে দিবে, তখনই সিঁড়ির উপর থেকে কেউ বলে উঠল, আম্মু তোমার ফোনটা দাও তো, আমি একটু গেম খেলবো, এখানে একা ভালো লাগছে না তো। রায়হান তো আমার সাথে খেলে না। রাত্রি আয়নের দিকে তাকিয়ে বলল, তোমার রায়হানের আব্বু এসেছে, তাই তোমার সাথে খেলতে পারছে না। তুমি এক কাজ করো, তুমি আপুর ব্যাগ থেকে বই বের করে পড়ো। রাফি অবাক হয়ে গেল। আয়ান রাত্রির কথা শুনে চলে গেল। রাফি রাত্রির দিকে তাকিয়ে বলল, এই ছেলেটাকে? আরে আব্বু, তুমি আয়ান ভাইয়াকে চেনো না? আয়ান ভাইয়া তো ভাবির ছোট ভাই। রাফি অবাক হয়ে রাত্রির দিকে তাকিয়ে বলল, আপনি বিয়ে করেছেন? আর বিয়ে করলে আপনার এত বড় বাচ্চা কিভাবে আসে? এই ছেলেটা রায়হানের বড় হলে তো আপনার সন্তান হওয়ার কথা না। আপনি কি দত্তক নিয়েছেন নাকি? কি যাতা বলছেন? আয়ান আমার মায়ের পেটের ভাই। আয়ানকে কেন দত্তক নেয় নাই? আয়ান আমার পেটের সন্তান। ওর বাবা ও আমি, ওর মাও আমি। ঠিক বুঝতে পারলাম না মিষ্টি, আয়ানের বয়স কত? ওর তোমার কয় বছরের ছোট? আয়ান আমার 3 বছরের ছোট। আর আপনি আমার আম্মুকে কি বলতে চাচ্ছেন? দেখেন, আপনার কোনো অধিকার নেই আমার আম্মুর সাথে এভাবে কথা বলার। রাফি, তুই এইটা কোন ধরনের কথা বলছিস? তুই কি অফিসের কাজ করে করে পাগল হয়ে যাচ্ছিস নাকি? প্লিজ তোমরা চুপ করবে? আমি ঠিক বুঝতে পারছি না, আমাকে প্লিজ বলবেন আয়ান কার সন্তান? উফ, আপনার সমস্যা কি? আমি অবৈধ কাজ করছিলাম, সেখান থেকে ও এসেছে। আর কিছু বলবেন? প্লিজ বাজে কথা বলবেন না, আমি ওকে নিশ্চয়ই দত্তক নিতে এসেছেন। না, আমি আয়ানের জন্মদাত্রী মা। আয়ান আমার দ্বিতীয় স্বামীর ভালোবাসার চিহ্ন। প্লিজ আমার আর মুখ খোলাবেন না। কথাটা বলে রাত্রি চলে যেতে লাগে। রাফি যেন খুশিতে চোখের পানি ঝরতে লাগলো। রাফির ব্যবহার দেখে কেউ কিছু বুঝতে পারলো না। রাফি দৌড়ে রনির রুমে গিয়ে আয়ানকে কোলে তুলে নিয়ে চুমুতে ভরিয়ে দিতে লাগলো। আয়ান অবাক হয়ে গেল। আয়ান বলল, আঙ্কেল কি আপনি আমাকে এভাবে আদর করছেন কেন? রাফি আয়ানের কপালে চুমু দিয়ে বলল, তোমার আম্মুকে জিজ্ঞেস করো আমি কে। আচ্ছা আব্বু থাক, আমি শেষ হয়ে নেই। রাফি আয়ানকে ছেড়ে রুম থেকে বের হয়ে গেল। রাফি রুমে গিয়ে গোসল করে নিল। গোসল করে পোশাক পরিবর্তন করে নিল। বেশ কিছুক্ষণ বসে থেকে ভাবতে লাগলো। ভাবনা জগৎ থেকে বের হয়ে নিচে চলে গেল। নিচে গিয়ে দেখে সবাই বসে থেকে আড্ডা দিচ্ছে। আয়ান রায়হানকে খেলতে বলছে, কিন্তু রায়হান উঠছে না। রাফি আয়ানের পাশে বসে আয়ানকে বলে, চলো আমি তোমার সাথে খেলবো। রাফি আয়ানের সাথে উঠানে চলে গেল। রায়হান ক্রিকেট ব্যাট আর বল নিয়ে আসে। রাফি ব্যাটিং করতে লাগলো, আয়ান বোলিং করতে লাগলো। সবাই বারান্দায় বসে ওদের খেলা দেখতে লাগলো। রনিকে আয়ান বলে, দুলা ভাই আপনিও আসেন না, 3 জন খেলে মজা হচ্ছে না। রায়হানের আম্মু বলে ওঠে, রাফি একটা কথা বলি, রেগে যাবে না তো? না বলেন। আমরাও একটু খেলি। না না, আপনার সাথে আমি জীবনেও পারবো না। আপনি ক্রিকেট ক্যাপ্টেন ছিলেন। আরে আমরা মেয়েরা একদল আর তোমরা ছেলেরা একদলে গেলে। আর রনি আর রাকিব ভাইয়া, সাজু ভাইয়া, ওরা তো অনেক ভালো খেলে, তুমি ছাড়া সবাই অনেক ভালো খেলে। রায়হানের আম্মুর কথা শুনে সবাই খেলার জন্য রাজি হয়ে গেল। রাত্রিকেও রাজি করিয়ে নিল। ছেলেরা একদল হলো আর মেয়েরা একদল হয়ে গেল। 2 দল কয়েন দিয়ে টস করলো। মেয়েদের দল ব্যাটিং করবে, ছেলেদের দল বল করবে। খেলা শুরু হয়ে গেল। রাফি দৌড়াদৌড়ি করতে করতে ঘেমে একাকার হয়ে গেল। মেয়েদের দল খেলে 120 রান করে ফেলে। মেয়েদের দল খেলে 120 রান করে ফেলেছে। ছেলেদের পালা হলে রাফি বারান্দায় বসে আয়ানকে রায়হানকে কোলে বসি রুমাল দিয়ে ঘাম মুছাতে দিল। আর নিজে ঘাম মুছতে মুছতে বলল, উফ মিষ্টি, তুমি এত ভালো খেলতে শিখলে কোথায়? তুমি আর তোমার চাচি আম্মা তো 100 রান করে ফেলেছ। আমি ক্রিকেট খেলা স্কুল থেকে শিখেছিলাম। যাক, শেষমেশ এই বাড়িতে আমার মতো একটা মেয়ে আসলো। কথাটা বলে সবাই হাসতে লাগলো। সবাই একটু রেস্ট নিয়ে আবারও খেলতে শুরু করে দিল। রাফি একটা 4 মারতেই রাত্রি বুকে গিয়ে সোজা লেগে গেল। সবাই হা হয়ে গেল। রাত্রির বুকে ব্যথায় চেপে দিয়ে বসে পড়ে। রাফির সাথে সাথেই সবাই দৌড়ে রাত্রির কাছে গেল।
রাফি রাত্রির বুকে হাত দিয়ে মালিশ করতে লাগলো আর বলতে লাগলো, রাত্রি, তোমার অনেক ব্যথা করছে। আই এম সরি, আমি বুঝতে পারি নাই তোমার বুকে এসে লেগেছে। হে রাত্রি, কথা বলো। রাফি কান্না করে দিল। মিষ্টি রাফির উপর রেগে গিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। মিষ্টি রাত্রিকে ধরে বলল, ফালতু একটা মানুষ, নির্লজ্জ কোথাকার। একটা মেয়ে মানুষের বুকে হাত দিতে লজ্জা করে না? লুচ্চা, লম্পট কোথাকার। মিষ্টি, আমাকে যা ইচ্ছা বলো, রাত্রিকে নিয়ে যেতে দাও। রনি, আম্মুকে একটু ধরো। রাত্রিকে সবাই ধরতে যাবে, সাথে সাথে রাফি রাত্রিকে কোলে তুলে নিয়ে বাসার দিকে যেতে লাগলো। মিষ্টির রাগে শরীর কাঁপতে লাগলো। রাফি রাত্রিকে নিয়ে বাসার ভেতরে চলে গেল। একটা রুমের ভেতর গিয়ে খাটে শুয়ে দিয়ে কান্না করতে করতে বলল, হেই, চোখ খুলে রাখেন, নিঃশ্বাস নিচ্ছেন না কেন? এই কথা বলেন, আপনি আপনি আম্মুর মতো করেন না। কথাটা বলে রাফি কান্নায় ভেঙে পড়ল। রায়হানের আম্মু বলল, রাফি তুমি সরো, বেয়ানকে মুখে সিপিআর দিতে হবে। রাফির কথা শুনে সাথে সাথে রাত্রির মুখে মুখ লাগিয়ে বাতাস দিতে লাগলো। মিষ্টি রাফির মাথার চুল ধরে সরিয়ে দিতে নিলে রাফি তারপরও মুখে বাতাস দিতে লাগলো। রাকিব সবাই রাফির উপর রেগে গেল। রাফি, তুই কি পাগল হয়ে গিয়েছিস? একটা মেয়ে মানুষের শরীরে এভাবে স্পর্শ করতে লজ্জা করছে না? রাকিবের কথা শুনে রাফি রেগে গিয়ে বলল, উফ, তোমরা চুপ করবে প্লিজ? কেউ বরফ নিয়ে আসো আর পানি নিয়ে আসো। রাফির কথা শুনে রায়হানের আম্মু বরফ পানি নিয়ে আসতে চলে গেল। রাফি আবারও বাতাস দিতে লাগলো। রাত্রিকে চোখ খুলতে না দেখে রাফি এবার কান্না করে দিল। রাফি কান্না করতে করতে বলল, এই বউ চোখ খুলেন না, আপনি প্লিজ আমার মতো আমাকে ছেড়ে দিন না। এই বউ চোখ খুলেন। রাফির কথা শুনে সবাই অবাক হয়ে গেল। রাফি আবারও বাতাস দিতে রাত্রি জোরে একটা নিঃশ্বাস ফেলে। তাকিয়ে দেখে রাফি কান্না করছে। রাফি রাত্রিকে তাকিয়ে থাকতে দেখে শক্ত করে জড়িয়ে ধরে সারা মুখে আদর দিয়ে বলল, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, আপনি চোখ খুলেছেন। মিষ্টি ওর আম্মুর পাশে বসে বলে, আম্মু, তুমি ঠিক আছো? রায়হানের আম্মু বরফ পানি নিয়ে আসে। রাফি হাত থেকে নিয়ে রাত্রিকে পানিটা খাইয়ে দিল। তারপর সবাইকে বাইরে যেতে বলল। আপনি আগে বাহিরে যান, আপনি খুব বাড়াবাড়ি করছেন। ওকে, যাচ্ছি। তুমি তোমার আম্মুর বুকে এই বরফগুলো দিয়ে দাও ব্যথার জায়গায়। রাফি রাত্রিকে ছেড়ে দিল। ছেলেরা সবাই বাইরে চলে গেল। রাফি দরজার পাশে দাঁড়িয়ে হাত দিয়ে দেয়ালে একটা পাঞ্চ মারল। রাকিব রাফিকে বলে, কি করছিস? পাগল হয়ে গেছিস নাকি? নিজের উপরে রাগ হচ্ছে, কেন যে ওনাকে খেলতে নিষেধ করলাম না। এর থেকে যদি বড় কিছু হয়ে যেত তাহলে কি হতো? এই, তুই তো 12 বছর জেলে ছিলি, তার ভিতরে 3 বছর লন্ডনে থেকেছিস। তোর তো মিষ্টিদের চেনার কথা, আর তুই বেআইনকে বউ বলছিলি কেন রে? আমি কাউকে কিছু বলতে বাধ্য না, আর এখন এইসব প্রশ্ন রাখো। রাফি নিজের টেনশন হতে লাগলো। সবাই চলে গেলে রাফি দরজার কাছ থেকে গেল না। রনির অনেক রাগ হতে লাগলো। রাফির উপরে রাকিবকে বলে, আব্বু, তোমার ভাই কি আমার শাশুড়ির প্রেমে পড়লো নাকি? আর এসব কি করছে? মাথা কি তার তো ছিঁড়ে গেছে নাকি? মান সম্মান আর রাখছে না তোমার ভাই। রাকিব রনিকে বলল, আমি নিজেও বুঝতে পারছি না, ওকে তো কোনো মেয়ের সাথে খারাপ আচরণ করতে দেখি নাই। রায়হানের আম্মুর সাথে ওর বিয়ে হয়েছে, তারপরও তো কোনোদিন আমি দেখি নাই রায়হানের আম্মুর দিকে তাকাতে। এখনো বড় ভাবি হিসেবে সম্মান করে। এদিকে রাকিব রনির কথা বলতে লাগলো, আর ওইদিকে রাত্রি রায়হানের আম্মুর দিকে তাকিয়ে বলল, দুঃখিত বেয়াই, রাফির ব্যাপারে আপনি হয়তো কষ্ট পাচ্ছেন। আমি জানি কষ্ট পাওয়ার কথা, নিজের স্বামী অন্য ঘরের প্রতি এত ভালোবাসা দেখালে। রাত্রির কথা শুনে রায়হানের আম্মু বলল, চাচি আম্মা, কিছু মনে করবেন না। রাফি চাচ্চুকে আমার একদম পছন্দ না। উনি আম্মুর দিকে বাজে নজরে তাকিয়ে থাকে। আর আপনারা তো দেখলেন আমাকে কিভাবে জড়িয়ে ধরছিল, কতটা জঘন্য ভাবে আমাকে টাচ করছিল। আমার মুখে চুমু খাচ্ছি, ছি, ভাবতে ঘৃণা হচ্ছে। মিষ্টি, বাজে কথা বলো না। ও তোমাকে মেয়ে হিসেবে আদর করেছে, ও খারাপ চিন্তা নিয়ে তোমাকে জড়িয়ে ধরে চুমু খায়নি। রাত্রির কথা শুনে মিষ্টির রাগ উঠে গেল। আম্মু, তুমি ওনার ব্যাপারে জানো? সবাই দেখছে উনি কিভাবে তোমার শরীরে হাত বুলাচ্ছিল, তোমার মুখে বাতাস দিচ্ছিল। ওটা মেনে নিলাম, কিন্তু ওখানে তো আরো ছেলে মানুষ ছিল,
কই, কেউ তো তোমার কাছে এগিয়ে আসলো না। ওই শুধু খারাপভাবে স্পর্শ করছিল। বৌমা, তুমি রেগে যেও না। রাফি এমন কেন করছে তা আমরা নিজেরাও বুঝতে পারছি না। আমরা নিজেরাই অনেক অবাক হয়ে গেছি। রাফিকে যেমন ভাবছো রাফি এমন না। ওই এখানে এখনো দরজার পাশে দাঁড়িয়ে ফুচিয়ে দিয়ে দেখার চেষ্টা করছে। মিষ্টির কথা শুনে সবাই দরজার দিকে তাকালো। দরজার পর্দার নিচ দিয়ে রাফির পা দেখা গেল। রায়হানের আম্মু রাগ হলো। রায়হানের আম্মু বলল, রাফি। রাফির সাথে সাথে ভেতরে ঢুকে বলল, জি। তুমি এখানে কি করছো? সবাই চলে গেছে আর তুমি এখনো দাঁড়িয়ে আছো? না মানে বিয়ানের এখন কি অবস্থা? আমি কি ডাক্তারকে ডেকে নিয়ে আসবো? আমি ঠিক আসছি। আর আমি মনে করি আমার আশেপাশে আপনি না আসলে আমি খুশি হব। আর আমাকে নিয়ে ভাবার তো কোনো মানে হয় না। নিজের স্ত্রী সন্তানকে নিয়ে ভাবেন। আর আপনি তো ইসলামিক মাইন্ডের মানুষ, তাহলে পর্নারীর দিকে তো আগ্রহ দেখাচ্ছেন কেন? প্লিজ দয়া করে আমার পাশে আসবেন না। রায়হান আমার নিজের সন্তান না, আর রায়হানের আম্মু আমার স্ত্রী না। রাফির কথা শুনে রায়হানের আম্মুর খারাপ লাগলো। রাত্রিকে এসব বলাতে রাফির কথা শুনে সবাই অবাক হয়ে গেল। রাফির দিকে তাকালো। রাত্রি রেগে গিয়ে বলল, ছি, নিজের স্ত্রীর সন্তানকে অস্বীকার করতে লজ্জা করছে না? আপনার আম্মু আপনাকে এইসব শিখিয়েছে? আমি সত্যি কথা বলছি, আর আমি মিথ্যা বলি না, আপনি ভালো করে জানেন। আর মিথ্যা বলেও আমি আপনাকে কখনোই মিথ্যা বলতে পারবো না। আপনি এটা তো বিশ্বাস করেন নাকি? বিশ্বাস? তা তোমার উপরে? তোমার মনে হয় তোমাকে আমি আর বিশ্বাস করব? তুমি তো আমার কাছে মৃত। রাফির কথাটা শুনে মাথা নিচু করে ফেললো। রায়হানের আম্মু বলল, আপনারা কি একে অপরকে আগে থেকে চেনেন? আমাকে কি আপনি কথা বলার সুযোগ দিবেন? রাত্রি রেগে গেল। রাত্রি চিৎকার করে বলল, আয়ান কোথাও যাবে না, এটা ওর বাড়ি। ওই কেন এখান থেকে যাবে? মানে কি? আয়ানের বাড়ি এটা হবে কেন? এই, আপনারা প্লিজ বলবেন এখানে হচ্ছেটা কি? মিষ্টি আম্মু, তোমার আম্মুকে বলো আমার কথা শুনে তারপর যা বলবে আমি তাই শুনবো। শুধু আমাকে একবার কথা বলতে দিতে বলো। রাফির রাগ হতে লাগলো। রাফি রাগে লুক নিয়ে তাকিয়ে বলল, প্লিজ এক কথা বারবার বলবেন না, মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে। আমি কিভাবে আপনার কাছে যাব? খুন মুখ নিয়ে যাইতাম। যখন গিয়েছিলাম তখন তো দেখি আপনার বিয়ে হয়েছে অন্য কারোর সাথে চলাফেরা করা দেখলে কার মনে হবে না ওই মানুষটা আপনার স্বামী না? তুলিয়াপুর স্বামী, সেটা কি আমি জানতাম নাকি? 3 মাস আগে তুলিয়াপুর যখন আমাদের বাসায় আসে তখন বুঝতে পারলাম এই লোকটা আসলে কে। ও আচ্ছা, একবার আমাদের সামনে এসে জিজ্ঞেস করা যায় না এইটা কে, কেন আমি তার সাথে ঘুরছি, কেন তার সাথে এত চলাফেরা করছি? আমি ভেবেছিলাম আপনি যখন সুখে আছেন সেখানে আমি আর আপনার সামনে গিয়ে কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না। তুমি তো অনেক ভালো মানুষ, খুব ভালো করেছো। 6 বছর আগে তুমি আমার সাথে দেখা করতে গিয়েছিলে, কিন্তু 18 বছরের ভিতরে 12 বছর কোথায় ছিলে? জেলে। রাফির কথা শুনে রাত্রি চমকে গেল। মিষ্টি অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। রাত্রি বলে উঠল, জেলে মানে? কি বলছো এসব? এই জন্যই বলছি আমার কথা সম্পূর্ণ শোনেন। রাফি রাত্রিকে বলতে লাগলো, আমার বাবা মায়ের আমি দ্বিতীয়তম সন্তান। আমার বড় ভাই আছে, আমের ভাইয়া যমজ। আমার ভাইয়া এখন কোমায় থেকে বের হয়ে হসপিটালে আছে। আর রায়হান আমার বড় ভাইয়ের ছেলে। আচ্ছা, বুঝলাম। তার মানে উনি তোমার স্ত্রী না? উনি আমার স্ত্রী না, ওনার সাথে আমার বড় ভাইয়ের বিয়ে হয়েছে। কিন্তু এইটা কেউ জানে না। রায়হান যখন পেটে তখন গ্রামের মানুষ কেঁপে যায়। রায়হানের আম্মুকে রায়হানের নানির বাড়ি সবাইকে গ্রাম ছাড়া করতে নিয়েছিল। তখনই আমি ওইখানে গিয়েছিলাম ভাইয়ার কথা মতো। পরে ওরা সবাই জোর করে আমাদের বিয়ে দিয়ে দেয়। সেখান থেকে উনি আমার স্ত্রী হিসাবে আছে। বুঝলাম, বাট এর সাথে জেলে যাওয়ার সম্পর্ক কি? আমি ভাইয়াকে সাথে নিয়ে আমার সৎমাকে খুন করেছি। রাফির কথা শুনে এক চমকে গেল। রাফির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, কি যাতা বলছো? তুমি খুন করেছো মানে? হ্যাঁ, আমি আর ভাইয়া ওনাকে মেরে ফেলেছি। শুধু ওনাকে না, ওনার বড় ভাইকেও মেরে ফেলেছি। আমাদের মায়ের প্রতিশোধ নিয়েছি। আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, আমাকে একটু বুঝিয়ে বলবে? বুঝতে গেলে প্রথম থেকে বলতে হবে। আমার
আম্মু এই গ্রামের একজন কৃষকের মেয়ে ছিল, আর আমার আম্মু একজন শিক্ষিকা ছিল এইখানকার প্রাইমারি স্কুলের। আব্বু আম্মুকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলে, অথচ আব্বু বিবাহিত ছিল। আব্বুর ছেলে সন্তানের দরকার ছিল, কিন্তু আমার সৎ আম্মুদের সবার শুধু মেয়ে হয়েছে, তাই আব্বু আরেকটা বিয়ে করার জন্য পাত্রী খুঁজছিল। তখন আম্মুকে দেখে পছন্দ করার কারণে নানুর কাছে গিয়ে বিয়ের প্রস্তাব পাঠায়। কতটুকু বলে রাফি এক গ্লাস পানি খেয়ে নিয়ে বলে, আমার আম্মু রাজি না থাকায় আব্বু নানুকে মোটা অঙ্কে দিয়ে জোর করে আম্মুকে বিয়ে করে। আব্বু আমার আম্মুকে সব বউদের থেকে বেশি ভালোবাসত। আমরা জন্মগ্রহণ করার পর আব্বু আম্মুকে আরও বেশি ভালোবাসা শুরু করে, কিন্তু আম্মুকে তো আপনি দেখেছেন, আম্মু অন্যায় প্রতিবাদ করে, অন্যায় সহ্য করতে পারে না। আব্বুর কোনো অন্যায় দেখলে সাথে সাথে প্রতিবাদ করত। আমার আব্বু ভালো মানুষ ছিলেন না, উনি গরিবদের ওপরে জুলুম করতেন, এমনকি অন্যায় পথে বেশি চলতেন। আমার আব্বুর নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন, প্রভাবশালী লোক ছিল উনি। শুনেছি, কিন্তু এখানে তোমার সৎ আম্মুকে কেন মারলে? ওয়েট, বলছি। আম্মু আব্বুর অনেক বড় লোকসান করে দিলে বড় আব্বু অনেক রেগে যায়। বড় আম্মু এমনিতে আম্মুকে দেখতে পারতো না, আব্বু বেশি ভালোবাসে দেখে, তার উপরে আবার আম্মু সব বিষয়ে নাক গলাতে দেখে আম্মুকে এই বাড়ি থেকে মিথ্যা অপবাদ দিয়ে বের করে দেয়। আম্মুর ঘরে একটা পরপুরুষ ঢুকিয়ে দিয়েছিল। আব্বু না বোঝে আম্মুকে ভুল বুঝে বের করে দিলে আম্মু আমাকে নিয়ে এই গ্রাম থেকে চলে যায়। আমাকে আটকে রাখার চেষ্টা করলে আমি আম্মুর সাথে চলে যাই, আর বড় ভাইয়া তখন ঘুমিয়ে থাকায় আম্মু ভাইয়াকে নিয়ে যেতে পারে না। সেই থেকে আমরা ঢাকা চলে গিয়ে ওইখানে থাকতে শুরু করি। রাত্রি রাফিকে থামতে দেখে বলল, তারপর কি হলো? তারপর আর কি, আমাদের সংসারে টানাটানি নিয়ে একরকম ভালোভাবেই চলছিল। তারপর কি হয়েছে জানেনই তো। আর আমার বড় আম্মু আমাদের খোঁজ পেয়েছিল কিভাবে যেন? সেই দিন রিক্সা অ্যাক্সিডেন্টে বড় আম্মু করেছিল। আব্বু নাম করে টাকওয়ালা মানুষটাকে ভাড়া করেছিল। কি? তার মানে আম্মুকে খুন করা হয়েছে? হ্যাঁ, সেই দিন পুলিশ আমাকে বলেছিল আমার আব্বু নাকি খুন করেছে। আমি এখানে এসেছিলাম, স্বাভাবিকভাবে থাকছি। আস্তে আস্তে বুঝতে পারি আম্মু যে মারা গেছে আব্বু জানেই না। এইসব বড় আম্মু করেছে। বড় ভাইকে আমি সব সত্যি বললে দুজন প্ল্যান করে আব্বুদের দুর্নীতি সব কিছু পুলিশকে বলে দিয়েছি, সব প্রমাণ দিয়ে সরকারের কাছে দিয়ে দিয়েছি। এইটা জানতে পেরে বড় আম্মু তার বড় ভাইয়া আমাদের মারতে আসে। বড় ভাইয়াকে আগে পেয়ে ভাইকে খুব বাজেভাবে মেরেছিল। আমি তো ভেবেছিলাম ভাইয়া হয়তো মারা গেছে, তাই নিজের রাগে কন্ট্রোল করতে না পেরে আমি দুইজনকে রড দিয়ে মাথায় বাড়ি দিয়ে মেরে ফেলি। যত রাগ ছিল সব রাগ খাটিয়ে ফেলি। এই ঘটনা একটা লোক দেখেছিল। পরে পুলিশ ইনফর্ম করলে আমাকে ধরে নিয়ে যায় আর ভাইকে হসপিটালে নিয়ে যায়। সেই থেকে ভাইয়া কোমা থেকে বের হয়েছে, আর 12 বছর আমি জেল খাটি। আব্বু এইসব শুনে স্ট্রোক করে মারা যায়, আর ভাইয়া হসপিটালে চিকিৎসা চলছে। রাত্রি রাফির কথাগুলো শুনে কি বলবে বুঝতে পারছে না। রাত্রি রাফির দিকে তাকিয়ে বলল, তার মানে শফিক তালুকদার দুই ছেলে তোমরা ছিলে? তোমাদের ছবি তো নিউজে দেয় নাই? রাকিব ভাইয়া আর ছোট চাচু মিলে রিপোর্টারদের আমার ছবি নিতে দেয় নাই, তাই কেউ আমার মুখ দেখে নাই। এখনও কেউ জানে না আমি রফিক তালুকদারের ছেলে, শুধু আমাদের গ্রামের মানুষ কিছুজন জানে আর কি। আর আমি জেল থেকে বের হয়ে 3 বছর ছদ্মবেশ নিয়ে থেকেছি। আমার পড়াশোনা শুরু করার জন্য আমি লন্ডন চলে গিয়েছিলাম। ওইখানে রাকিব ভাইয়ের সাথে অফিস সামলাচ্ছিলাম আর পড়াশোনা করছি। আর হ্যাঁ, আমি আপনার সাথে দেখা করতে জেল থেকে বের হয়ে গিয়েছিলাম, কিন্তু পরে তো ভুল বোঝাবুঝির কারণে আর আপনার সামনে যায়নি। আই এম সরি। এত কিছু হয়ে গেছে, আর তুমি এমন স্বামী যে একবার বউকে কল দিয়ে বলতে পারো নাই যে আমি এখানে আছি। একবার ভেবে দেখেছো আমি কিভাবে তোমাকে ছাড়া চলবো? একবার আমাদের কথা ভাবো নাই? রাত্রির কথা শুনে সবাই অবাক হয়ে গেল। মিষ্টি অবাক হয়ে গেল। রাফি রাত্রির দিকে তাকিয়ে বলল, কি করতাম, আমাকে ক্ষমা করে দিয়ে। আমি তখন যা ভালো মনে করেছি তাই করেছি। বাহ, তুমি তো নিজের মন মতো চলতে শিখে গেছো। আমি জানি আপনাকে জানানো উচিত ছিল, আমি ভুল করেছি, কিন্তু আপনার সাথে যোগাযোগ করি নাই। আর একটা কারণ ছিল, আমার বড় আম্মু যদি জানতো আপনি আমার স্ত্রী, তাহলে আপনার ক্ষতি করার চেষ্টা করতো। অনেক দিক থেকে
অনেক দিক ভেবে আমি এমন কাজ করেছি। ঠিক শুনছ, রাফি আমার স্বামী, এই জন্যই ওই আমার এতটা কাছে এসেছে। আর রাফি তোমাকে অনেক ভালোবাসে, তাই তোমাকে প্রথম দেখাতেই নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আমি কিছুই বুঝতে পারছি না। তুমি শান্ত হও, আমি তোমাকে বুঝিয়ে বলছি। রাত্রি মিষ্টিকে বিয়ের থেকে রাফির বের হয়ে যাওয়া থেকে সব কিছু খুলে বলল। মিষ্টির চোখে পানি চলে আসে। মিষ্টি রাফিকে জড়িয়ে ধরে বলে, আব্বু, আমাকে ক্ষমা করে দিন, আমি বুঝতে পারি নাই। আর আম্মু বা কেউ আমাকে কোনোদিন আপনার সম্পর্কে কিছু বলে নাই, তাই আমি আপনাকে চিনতে পারি নাই। শুধু দেখেছি আপনার জন্য প্রতি রাতে কাঁদতে, কিন্তু কেন কান্না করছে সেটা জানতাম না। কখনো জিজ্ঞেস করলে বলেও নাই। রাফি মিষ্টিকে নিজের কাছ থেকে সরিয়ে চোখের পানি দিয়ে হাত দিয়ে মুছে কপালে চুমু দিয়ে বলে, দূর পাগলি, আমি কি আমার মিষ্টি আম্মুর উপরে রাগ অভিমান করতে পারি নাকি? আর আমার মেয়েটা তো তোতা পাখির মতো এত কথা বলতে পারে, আমার বিশ্বাসই হচ্ছে না সেই ছোট মেয়েটা যে এত বড় হয়ে গেছে। রাফির কথা শুনে মিষ্টি ফিক করে হেসে দিল। ওদের হাসতে দেখে সবাই হেসে দিল। রায়হানের আম্মু বলল, এই তার কারণ, এই জন্যই তো বলি মেয়েদের থেকে এত দূরে কেন থাকে। আচ্ছা, চাচি আম্মাকে কি বলবো? মেজো আম্মুকে বলবো নাকি চাচি আম্মাকে বলবো? তোমার যেটা ভালো লাগে ওইটাই নাও। আর এমনিতে আমি তোমার আব্বুর স্ত্রী না, আমাদের ডিভোর্স হয়ে গেছে অনেক আগে। রায়হানের আম্মুর কথা শুনে বাকি সবাই অবাক হয়ে বলে উঠল, কি, তোমাদের ডিভোর্স হয়েছে কবে? রায়হানের আম্মু বলল, অনেক আগে। পেছন থেকে সব কথা শুনে রনি বলল, শেষমেশ কিনা চাচ্চু হয়ে গেল শ্বশুর। রনির কথা শুনে সবাই হেসে দিল। রাফি বলে উঠল, আমার মেয়ের খেয়াল রেখেন বাবাজি। আচ্ছা, সবাই ওনাদের একা কথা বলার সময় করে দাও। আমার মেয়ে থাকলে সমস্যা নেই। মিষ্টি রনিকে নিয়ে চলে গেল। এক এক করে সবাই রুম থেকে বের হয়ে গেল। রায়হানের আম্মু বাহির থেকে দরজা লাগিয়ে দিয়ে চলে গেল। রাফি রাত্রির কাছে যেতেই রাত্রি অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। রাফি রাত্রির কোলে শুয়ে পড়ল। রাত্রি অন্যদিকে মুখ রেখে রাফির মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। রাফি রাত্রির গাল দুটো ধরে নিজের দিকে তাক করিয়ে বলল, বউ, আপনি কি আমার সাথে কথা বলবেন না? বলতে চাই না, এখন কথা বলে কি হবে? 18টা বছর আপনার সাথে কথা না বলে থাকতে পারলে বাকি জীবনটাও একা কাটিয়ে দিতে পারবো। আর আপনি একটা মেয়েকে বিয়ে করে নিন। রাত্রির কথা শুনে রাফি কিছুটা অবাক হয়। কোল থেকে উঠে রাত্রির দিকে তাকিয়ে বলল, আমার বউ থাকতে আমি কেন আরেকটা বিয়ে করতে যাব? আমার বয়স কত? 43 হয়ে গেছে। তো কি হয়েছে? আস্তে আস্তে বুড়ি হয়ে যাচ্ছি। মানুষ তোমাকে কি বলবে? কে কি বলো ওইসব দেখার আমার সময় নেই। তুমি আমার কাছে আগেও যেমন ছিলে ভবিষ্যতেও সেই রকমই থাকবে। তুমি আমার প্রথম ভালোবাসা, তুমি আমার শেষ। আমার লাইফে আমি আর কাউকে ভালোবাসতে পারবো না। রাত্রি কিছু বলতে যাবে তখনই রাফির ফোনটা বেজে ওঠে। রাফি ফোনটা রিসিভ করে কথা বলতে লাগলো। কথা বলা শেষ করে বলল, বউ, আমি আসি। কি হয়েছে? তুমি তো খুশি কেন? পরে সবাইকে দেখতে পারবেন, আমি একটু বের হব। রাফি রাত্রির কপালে চুমু দিল। রাফির পেছন পেছন বের হলো। বসার ঘরে গিয়ে বলল, ভাবি, আজকে একটু সেজে থাকেন তো। রাফির কথা শুনে রায়হানের আম্মু অবাক হয়ে বলল, ইয়া, তুমি কি নিজের বউ বলার জায়গায় আমাকে বলছো নাকি? আরে না, আমি আপনাকে বলেছি আপনি একটু সেজে থাকবেন। ও মা, কেন? ধুর, আপনাকে এত প্রশ্নের উত্তর দিতে পারবো না। রাকিব ভাইয়া আর রনি আমার সাথে একটু চলতো। বুঝতে পারছি কোথায় যাবে। আচ্ছা থাক, আমি লুঙ্গিটা পরিবর্তন করে আসি। রনি, তুই চাচুর সাথে যা। রাফি আর রনি বাইরে চলে গেল। মিষ্টি রাত্রির দিকে তাকিয়ে বলল, আম্মু, আব্বুর আবার কি হলো? জানি না। এই, ওর হুট করে কল আসাটা দেখলে না আমার ভয় লাগে। আর আম্মু আগেই বলেছিল ওর একটু চাপা স্বভাব আছে, কোনো কিছু সহজে বলতেই চায় না, ফালতু একটা স্বভাব। কি বলে ডাকবো বুঝতে পারছি না, কিন্তু আসলে রাফি এমন না, ওদের ভাইরা এমন। আম্মু, আয়ানের কাছে যাও তো, ও ভয় পেয়ে আছে। রাত্রি মিষ্টির কথা শুনে চলে গেল। সন্ধ্যায় রাফিরা ফিরে আসে আর দরজায় নক করে। কাজের মেয়ে দরজা খুলে দিল।
সবাই এক এক করে ভেতরে ঢুকলো। ভেতরে গিয়ে রাফি মিটি হাসি দিয়ে বলে, ভাবি। ভাবি ডাক শুনে রাফির দিকে তাকায়। রাফির পেছন থেকে রকি বের হয়ে আসে। রকিকে দেখে রায়হানের আম্মুর সাথে সবাই দাঁড়িয়ে পড়ে। রায়হানের আম্মু কয়েক পা পিছিয়ে গেল। খুশিতে দৌড়ে এসে রকিকে জড়িয়ে ধরলো। রকি রায়হানের আম্মুকে জড়িয়ে ধরে কান্না করে দিল। কপালে চুমু দিয়ে রায়হানের আম্মুকে শান্ত করতে লাগলো। রায়হানের আম্মু বলল, আমার বিশ্বাস হচ্ছে না তুমি হাঁটতে পারছো, আমার সামনে তুমি দাঁড়িয়ে আছো। ভাবি, ভাইকে রুমে নিয়ে যান। আর সেজে থাকতে বলেছিলাম, তা না করে পেতনির মতো হয়ে আছেন। রাফির কথা শুনে সবাই হেসে দিল। রায়হান দৌড়ে এসে রাফিকে জড়িয়ে ধরে বলল, আব্বু, তোমার মতো দেখতে এই আঙ্কেলটা কে? এইটা তোমার আঙ্কেল হয় না, এইটা তোমার আব্বু। আর আমি আয়ানের আব্বু হই। আব্বু, তুমি আমার সাথে মজা করছো? আব্বু, আমি তোমার কণ্ঠ চিনি, তুমি আমার আব্বু। না, এটাই তোমার আসল রব্য, এদিকে আসো। রকি রায়হানকে কোলে তুলে নেয়। রায়হান অবাক হয়ে যায়। রায়হান বলে, কই আম্মু, ওনার শরীর থেকে তো আব্বুর কোনো ঘ্রাণ পাচ্ছে না। উফ আঙ্কেল, আমাকে নামিয়ে দেন। আব্বু, তুমি আমার সাথে মজা করবে না, এমনিতেই আমি অনেক রেগে আছি। ভাবির আম্মু আয়ন ভাইকে বলছিল তুমি নাকি আয়ন ভাইয়ের আব্বু। আচ্ছা শোনো, আমি তোমার আব্বু, কিন্তু আমার সাথে ওই আঙ্কেলটাও তোমার বড় আব্বু। আর তুমি আমার যেমন ছেলে, তেমন আয়ানও আমার ছেলে। ও আচ্ছা, তাই বলো। রকি রায়হানের সাথে কথা বলতে লাগলো। রাফি আয়নের দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, আমার বাবুটা ওইখানে দাঁড়িয়ে আছে কেন? আয়ন রাফির কাছে এসে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আব্বু, আপনি আমাদের রেখে এখানে কেন এসেছেন? আপনি জানেন আমি আপনাকে কত মিস করেছি। রাফি আয়নকে পাজা কোলে নিয়ে বলে, আর কখনোই ছেড়ে যাব না। রকি রায়হানকে কোল থেকে নামিয়ে এক এক করে সবার সাথে পরিচয় হয়ে নিল। সবার সাথে কথা বলে যার যার রুমে চলে গেল। আয়ন আর রায়হান ওরা নিজেদের রুমে গেল। রাফি দরজার আড়ালে দাঁড়িয়ে থাকে। রাত্রি রুমের ভেতরে ঢুকলে রাফি আস্তে আস্তে পেছন থেকে রাত্রিকে জড়িয়ে ধরে। রাত্রি হাসি দেয়। রাফি ভ্রুকুচকে তাকিয়ে বলল, ভয় পাওয়া বাদ দিয়ে হাসেন কেন? আমি জানি আমার দুষ্টু বরটা ছাড়া কেউ আমাকে জড়িয়ে ধরার সাহস পাবে না। ধ্যাত। রাফি গম্ভীর মুখ করে খাটে বসে পড়ে। রাত্রি রাফির দিকে তাকিয়ে রাফির কাছে গিয়ে রাফির কোলে বসে বলল, আমার বাবুটাকে অভিমান করেছে। রাত্রির সাথে সাথে রাফির মাথার পেছনে ধরে ঠোঁটের সাথে ঠোঁট বসিয়ে দিল। রাফি মুচকি হেসে দিল, আসসালামু আলাইকুম। জানি না আপনাদের কেমন লেগেছে, আর আপনারা যদি চান নেক্সট নতুন গল্প নিয়ে হাজির হতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।